উফ দোস্ত, তুই এটা কি করে করতে পারলি? আমাদের কাউকে কিছু না বলে তুই ডিরেক্ট এঙ্গেজমেন্ট করে ফেললি। ন্যাকামো করে বলে রুমি। অনু কাঁধ থেকে ব্যাগটা বেঞ্চের ওপর রাখতে রাখতে বলে, দেখ রুমি, সবকিছু হুট করেই হয়ে গিয়েছে। আমার নিজেরই এখনো অবধি কিছু মাথায় ঢুকছে না। কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না আমি। অনুর কথা শুনে রুমি মুখ ভেংসিয়ে বলে, আমরা তো জানি তুমি আগে থেকেই তলে তলে টেম্পু চালিয়ে গিয়েছো, অথচ আমরা কিছু বলতে গেলেই রেগে মেগে একেবারে বোম হয়ে থাকতে। কাল রিহান কিছু না বললে তো জানতেই পারতাম না যে এত কাহিনী ঘটে গিয়েছে। কেন রে, আমি কি তোদের কিছু বলতাম না? বিরক্তি নিয়ে বলে অনু। অনু জানে আজ এই বান্ধবী নামক পেতনিগুলোর কাছ থেকে তার অনেক কথা শুনতে হবে, তাই আগে থেকেই নিজেকে প্রিপেয়ার্ড করে এনেছে। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর তিহা কিছু একটা ভেবে বলে ওঠে, আচ্ছা দোস্ত, স্যার যে তোকে আগে থেকেই ভালোবাসে সেটা কি তুই বুঝতে পারিসনি? না, আমি কি করে বুঝবো? উনি তো সারাক্ষণ আমার সাথে রাগ দেখাতেন। আমি তো আরো ভাবতাম উনি বোধহয় আমার উপর খুব বিরক্ত। আর সেদিন তোদের ডেয়ারের জন্য স্যারকে প্রপোজ করে যে শাস্তিটা পেতে হয়েছে আমায়। আচ্ছা, ওই ধলাবিলাই যদি আমাকে আগে থেকেই ভালোবাসে, তাহলে আমি প্রপোজ করায় আমার শাস্তি কেন দিল? তিহা চোখগুলো ওপরে করে গালে হাত দিয়ে কিছু একটা ভেবে বলে, আমার কি মনে হয় বলতো, স্যার তো তোর ব্যাপারে খুব সিরিয়াস। আর তুই যেই স্যারকে ডেয়ারের জন্য প্রপোজ করছিলি সেটা বোধহয় স্যার বুঝতে পেরেছিল, তাই বোধহয় উনি রেগে যান। বান্ধবী, আমারও তাই মনে হয়। স্যার তোর মুখে সিরিয়াসলি আই লাভ ইউ শুনতে চায়, তাই তোর ফেক আইডি থেকে আই লাভ ইউ শুনে স্যার রেগে গিয়েছিল। তা বনু, কালকে নিশ্চয়ই আই লাভ ইউ বলে দিয়েছো, তাই না? দাঁত কেলিয়ে বলে ওঠে রুমি। রুমির দাঁত কেলানো দেখে অনুর এই মুহূর্তে মনে হচ্ছে টম অ্যান্ড জেরির মতো। জেরি যেমন হাতুড়ি দিয়ে টমের সবগুলো দাঁত ভেঙে দেয়, তেমনি রুমির দাঁতগুলো ভেঙে দিতে। অনু জোরপূর্বক একটা হাসি দিয়ে বলে, না দোস্ত, শুধু আই লাভ ইউ না, স্যারকে হ্যাপি একটা চুম্মা দিয়ে এসেছি। তুই স্যারকে চুমু দিলি কখন? আমি তো দেখলাম না। তাহলে কি স্যার যখন তোকে গাড়ি করে তোর বাসায় নিয়ে গিয়েছিল তখনই লুকিয়ে লুকিয়ে কাজ সেরে ফেলেছিস নাকি? অনুদের বরাবর বেঞ্চটাতে বসতে বসতে কথাটা বলে রিহান, ঠোঁটের কোণে তার দুষ্টু হাসি ঝুলানো। আর এই দিকে রিহানের কথা শুনে অনু চোখ মুখ কুঁচকে তার দিকে তাকিয়েছে। তারপর ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে অনু বলে ওঠে, হুম এতক্ষণ তোরই কমতি ছিল, এখন তুই আসছিস, এবার আমার মাথাটা তোরা সবাই মিলে পুরোপুরি পাগল বানিয়ে দিতে পারবি। অনুর কথা প্রতিউত্তরে রিহান দাঁত কেলিয়ে হেসে বলে, যাই বলিস না কেন দোস্ত, স্যার কি প্ল্যানটাই না করলো কাল। আমি তো পুরোই অবাক হয়ে গিয়েছিলাম স্যারের কর্মকাণ্ড দেখে। বাট এটা দেখেও ভালো লাগলো যে স্যার সত্যি তোকে খুব ভালোবাসে। মারাত্মক লেভেলের একটা প্রপোজ ছিল, গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড না, ডিরেক্ট জীবন সাথী হওয়ার অফার। ভাবা যায়? রিহানের আপ্লুত কণ্ঠের কথা শুনে রুমি আর তিহা অসহায়ের মতো করে একসাথে বলে ওঠে, ইস, আমরাও যদি কাল থাকতে পারতাম। ওদের চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে ওরা কালকে থাকতে না পারায় খুব আফসোস করছে। ওদের আফসোসটা আরও বাড়িয়ে দেওয়ার জন্য রিহান সিরিয়াস ভঙ্গিতে বলে ওঠে, আরে তিহা রুমি, তোরা নিজেরাও জানিস না তোরা কি জিনিস মিস করেছিস। উফ, এমন প্রপোজ তো আজকাল ফিল্মেও হয় না। আর তোরা কি জানিস কাল অন্য নীল রঙের শাড়ি পরা ছিল, আর ওটা নাকি স্যারেরই দেওয়া। আর স্যার একটা অফ হোয়াইট কালারের পাঞ্জাবি পরা ছিল। ও দুজন কি যে লাগছিল না, তোরা দেখলে বুঝতে পারতি। রিহানের কথা শুনে রুমি আর তিহার রাগী চোখে অনুর দিকে তাকায়। তাদের তাকানো দেখে অনু ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, আমার দিকে এভাবে কেন তাকিয়ে আছিস? তিহা কড়া গলায় বলে, আমাদের থেকে আর কি কি লুকিয়েছিস বলতো? স্যার তোকে শাড়ি দিয়েছে, সেটাও তুই আমাদের বলিসনি কেন রে? আমরা কি এখন তোর খুব পর হয়ে গিয়েছি? তিহার কথা শুনে অনু বিরক্তি নিয়ে বলে, উফ তিহু, তোর এসব সেন্টিমেন্টাল কথা বন্ধ করতো। স্যার আমাকে পরশু শাড়ি দিয়েছিল, তো ইউনিভার্সিটি থেকে বাড়ি ফেরার পথে। সেদিন নিজেই অনেক কনফিউশনে ছিলাম স্যারের কিছু কথা শুনে আমি, তাই তোদের কাছে কিছু বলার কথা ভুলে গিয়েছিলাম। আর কাল তো এত কাহিনী ঘটলো, তোদের সাথে তো আর দেখাও হয়নি। আর সব তো ফোনেও বলা যায় না, তাই ভাবলাম আজ ভার্সিটিতে এসে তোদের সবটা বলবো। রিহান না বললেও আমি বলতাম তোদের সবটা। তোরা জানিস না
তোদের সাথে সব কথা শেয়ার না করলে আমার পেট কামড়ায়। অনুর কথা শুনে রুমি ঠোঁট উল্টিয়ে কিছু বলতে যাবে তার আগেই আরাফ ক্লাসরুমে ঢুকে পড়ে। আরাফকে দেখে সবাই দাঁড়িয়ে আরাফকে সালাম দেয়। কাল বাসায় ফেরার পর থেকে অনু আরাফের সাথে কোনো কথা বলেনি, ইনফ্যাক্ট ভালো করে তাকায়নি পর্যন্ত। আসলে সেটা রাগ কিংবা অভিমান নয়, বরং লজ্জা আর সংশয়ের কারণে। কেন যেন আরাফের দিকে তাকাতে অনুর খুব লজ্জা লাগছে, তবে না তাকিয়েও থাকতে পারছে না। কতক্ষণ না তাকিয়ে থাকবে? এখন আর না পেরে অনু একবার আর চোখে আরাফের দিকে তাকায়। আরাফের দিকে তাকাতেই অনু খেয়াল করে আরাফ অনুর হাতের দিকে তাকিয়ে আছে। অনু কিছু একটা ভেবে মুচকি হেসে তার ব্যাগ থেকে আরাফের দেওয়ার রিংটা বের করে হাতে পরিয়ে নেয়। তা দেখে আরাফের ঠোঁটের কোণেও মিষ্টি একটা হাসির রেখা ফুটে ওঠে। আরাফ সবাইকে বসতে বলে ক্লাস নেওয়ার শুরু করে। ক্লাসের মাঝখানে দোস্ত দেখ, স্যার তোর দিকে তাকিয়ে আছে। অনুর কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলে ওঠে রুমি। রুমির কথা শুনে অনু বইয়ের ওপর থেকে দৃষ্টি সরিয়ে ধরফরিয়ে আরাফের দিকে তাকায়, কিন্তু না, আরাফ তো মনোযোগ দিয়ে বই পড়াচ্ছে। এটা দেখে অনু বুঝতে পারে রুমি তার সাথে মজা করছে। অনু দাঁতে দাঁত চেপে রুমির দিকে তাকিয়ে দেখে সে মুখ টিপে হাসছে। অনুর রাগে রুমির হাতে জোরে একটা চিমটি কাটে। সঙ্গে সঙ্গে রুমি আউচ বলে চিৎকার দিয়ে ওঠে। চিৎকারটা একটু জোরে দেওয়ায় আরাফ বইয়ের ওপর থেকে দৃষ্টি উঠিয়ে তাদের দিকে ভ্রু কুঁচকে তাকায়। আরাফের তাকানো দেখে অনু আর রুমি সঙ্গে সঙ্গে মাথা নিচু করে ফেলে। তারপর এমন একটা ভাব করে বইয়ের দিকে তাকায় যেন এতক্ষণ তারা বই পড়তে পড়তে উল্টিয়ে ফেলেছিল। আরাফ ওদের দিকে কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে আবারও বই পড়াতে মনোযোগ দেয়। সন্ধ্যার দিকে লিভিং রুমে সবাই বসে চা কফি খাচ্ছে। আরাফ তার চার কাপটায় হালকা করে চুমুক দিয়ে সেটা পাশে রেখে পিয়েকে উদ্দেশ্য করে বলে, পেয়ে আমি তো এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছি, তো আমি চাচ্ছি এখন আমি আমার ফ্ল্যাটে চলে যেতে। সেখানে সব কিছুই আছে, আমার কোনো অসুবিধা হবে না। আরাফের চলে যাওয়ার কথা শোনার সাথে সাথে অনুর মুখটা মলিন হয়ে যায়। পারভেজ সাহেব চার কাপটা পাশে রেখে গম্ভীর মুখে আরাফকে বলে, না আরাফ, তোমার এখান থেকে কোথাও যাওয়া হচ্ছে না, তুমি আমাদের সাথে এখানে থাকবে। এটা কি করে হয় বিয়ে? অনেক দিন তো হয়ে গেছে, এবার তোমাকে যেতে দাও। এভাবে কতদিন তোমাদের সাথে থাকবো বলো? যতদিন না তোমার বিয়ে হচ্ছে ততদিন। পিয়ের কথা শুনে আরাফ আর অনু দুজনেই তার মুখের দিকে চোখ বড় বড় করে তাকায়। বাবা স্যারের বিয়ের কথা কেন বলছে? বাবা কি তাহলে স্যারের জন্য কোনো মেয়ে ঠিক করে রেখেছে? অনু চোখ মুখ ছোট করে কথাগুলো ভাবছে। আরাফ একবার অনুর মুখের দিকে তাকিয়ে দেখে অনুর চোখে মুখে গভীর চিন্তার ছাপ পড়েছে। আরাফেরও তাই। সে চিন্তিত মুখে পিয়েকে বলে, বিয়ে হঠাৎ বিয়ের কথা কোত্থেকে এলো? পিয়ে হেসে বলল, সব কিছুই এমন হঠাৎ করে হয়ে বুঝেছিস বাবা। আজ হসপিটালে গিয়ে আনোয়ারের সাথে তোর বিয়ের ব্যাপারে কথা বলে এসেছি। ইনফ্যাক্ট মেয়ের ছবিও দেখিয়ে দিয়েছি। আনোয়ারের তো মেয়ে খুব পছন্দ হয়েছে, বলেছে তোর মতামত নিয়ে তাড়াতাড়ি শুভ কাজ সেরে ফেলতে। এখন শুধু তোর রাজি হওয়ার পালা। কথাটা বলে পিয়ে তার শার্টের পকেটে কারো একটা ছবি বের করে আরাফের দিকে বাড়িয়ে দেয়। অনু তাদের থেকে কিছুটা দূরে থাকায় ছবির মধ্যকার মেয়েটাকে দেখতে পায় না। আরাফ আলতো করে ছবিটা হাতে নেয়। আরাফ অবাক চোখে ছবিটার দিকে তাকিয়ে থাকে। বেশ কিছুক্ষণ ছবিটার মধ্যকার মেয়েটাকে দেখে আরাফ আর চোখে অনুর দিকে তাকায়। অনু ছলছল চোখে আরাফের দিকে তাকিয়ে আছে, পারছে না এক্ষুনি সে হাত পা ছড়িয়ে কাঁদে। আরাফ অনুর দিকে তাকিয়ে মুচকি হেসে হাতের ছবিটা আবার পিয়ের দিকে এগিয়ে দিয়ে বলে, বিয়ে তোমার পছন্দই তো আমার পছন্দ, তুমি যা সিদ্ধান্ত নেবে আমি তাতেই রাজি। আরাফের কথা শোনা মাত্র পিয়ে হাসি মুখে বলে ওঠে, আলহামদুলিল্লাহ। আর ওইদিকে অনু আর না পেরে দৌড়ে নিজের রুমে এসে ভেতর থেকে দরজা আটকিয়ে দেয়। তার বুকটা ধূপ করে কাঁপছে। আরাফ কি করে রাজি হতে পারল? বাবা তো আর জানে না ওদের ভালোবাসার কথা, কিন্তু আরাফ যে কিনা কালকে অনুকে প্রপোজ করে আর আজ তার বাবার কথায় বিয়েতে রাজি হয়ে গেল। কি করে পারলো এমনটা করতে? আরাফের কাছে কি তার ভালোবাসার কোনো মূল্য নেই? কথাগুলো ভেবে দু হাত দিয়ে মুখ চাপড়ে কাঁদতে কাঁদতে দরজা ঘেঁষে বসে পড়ে অনু। আরাফকে হারানোর ভয় তাকে চারদিক দিয়ে ঘিরে ধরেছে। আরাফকে কি তবে সত্যি সত্যি হারিয়ে ফেলবে সে?
এই নিয়ে অনেকবার অনুর মা অনুকে রাতের খাবারের জন্য ডেকে গিয়েছে, কিন্তু প্রতিবারই অনু সাফ মানা করে দিয়েছে যে সে খাবে না। অনুর মা মন খারাপ করে ডাইনিং টেবিলে বসে পারভেজ সাহেবকে বলে, মেয়েটার আবার কি হলো বলতো, খেতে আসছে না কেন? অনুর মার কথায় পারভেজ সাহেবও টেনশনে পড়ে যান। কপালে তার চিন্তার ভাঁজ পড়ে। তিনি চিন্তিত গলায় বলেন, সেটাই তো বুঝতে পারছি না, মেয়েটার যে হঠাৎ হঠাৎ কি হয় এক আল্লাহই জানে। আরফ ডাইনিং টেবিলের একটা চেয়ারে চুপচাপ বসে অনুর বাবা মার কথা শুনছে। সে মনে মনে কিছু একটা ভেবে তাদের উদ্দেশ্য করে বলে, প্রিয়ে আন্টি, আমার মনে হয় কি আগে আমরা খাবারটা খেয়ে নিই, তারপর না হয় আমরা সবাই মিলে অনুর সাথে কথা বললাম। ওর কি হয়েছে না হয়েছে সব কিছু নিয়ে ওর সাথে সামনাসামনি কথা বলাটা বেটার হবে। আরাফের কথা শুনে পিয়ে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলে, ঠিক বলেছিস বাবা, আগে খাওয়াটা শেষ হয়ে নেক, তারপর আমরা অনুর সাথে কথা বলবো। রাতের খাবার শেষ হতেই আরাফ অনুর দরজায় কয়েকবার নক করে, কিন্তু ভেতর থেকে অনু কোনো শব্দ করে না। অনুর কোনো সারা শব্দ না পেয়ে আরাফ অনেকটা জোরেই দরজাটা ধাক্কা দেয়। এবার অনু কিছুটা বিরক্ত হয়ে বলে, মা আমি ঘুমাচ্ছি তো, প্লিজ ডিস্টার্ব করো না। অনু, আমি জানি তুমি ঘুমাচ্ছ না, অযথা মিথ্যা না বলে দরজা খোলো। আরাফের কড়া গলায় কথা শুনে অনু কিছুটা চিৎকার করে বলে, স্যার আমি দরজা খুলবো না, আমার ঘুম আসছে, আমি ঘুমাবো। আপনিও আপনার রুমে গিয়ে ঘুমিয়ে থাকুন। গুড নাইট। অনু, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে, দরজাটা খোল, তোর বাবা আর আমি তোর সাথে কথা বলবো। অনুর মা অনুকে ধমকের সুরে কথাটা বলে ওঠে, কিন্তু অনুর তাতেও কোনো হেল্পফুল হলো না। দেখে অনুর বাবা এবার তাকে জোরে ধমক দিয়ে বলে, অনু, দরজা খুলবে নাকি আমরা দরজা ভাঙার ব্যবস্থা করব? বাবার ধমক শুনে অনু বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ে। অনু বুঝতে পারে তার বাবা এই মুহূর্তে খুব রেগে গিয়েছে, কারণ তিনি যখন অনুর ওপর খুব রেগে যান তখনই তিনি অনুকে তুমি বলে সম্বোধন করেন। অনু তাই আর দেরি না করে হাতের উল্টো পিঠ দিয়ে ভালো করে চোখ মুছে দ্রুত গিয়ে দরজা খুলে দেয়। অনু দরজা খুলতেই অনুর বাবা মা তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। অনু তার বাবা মার দিকে হালকা একটু তাকিয়ে আবারও চোখ নামিয়ে ফেলে। পারভেজ সাহেব কিছুক্ষণ তার মেয়ের দিকে গভীরভাবে তাকিয়ে থেকে তার রুমের ভেতর প্রবেশ করে। তারপর অনুর পড়ার টেবিলে চেয়ারটা টেনে বসে পড়েন সেখানে। তিনি অনুর দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলেন, অনু, বাবার সামনে এসে বসো। অনুও বাধ্য মেয়ের মতো মাথা নিচু করে বিছানার ওপর তার বাবার মুখোমুখি বসে। অনু বসতেই অনুর মাও তার পাশে বসে। আর আরাফ দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে অনুকে দেখছে। অনুর ফোলা ফোলা চোখ মুখগুলোই বলে দিচ্ছে সে এতক্ষণ খুব কেঁদেছিল, আর তার কান্নার কারণটা আরাফ জানে। কিন্তু আরাফের কাছে এই মুহূর্তে অনুকে খুব বিরক্ত লাগছে। সবটা না শুনে না বুঝে এইভাবে কান্নাকাটি করার কোনো মানে আছে? বোকা মেয়ে একটা। কথাগুলো ভেবে নিজের মনেই ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে আরাফ। অনু, কি হয়েছে তোমার? অনুর বাবার সেই গম্ভীর গলার প্রশ্ন শুনে অনু ভয়ে ছোট্ট একটা ঢোক গিলে, তারপর জিভ দিয়ে তার শুকনো ঠোঁটজোড়া হালকা ভিজিয়ে তার বাবার দিকে এক পলক তাকিয়ে বিনয়ের স্বরে বলে, বাবা আসলে আমার খিদে ছিল না, আর খুব ঘুমও আসছিল, তাই আর কি, খেতে ইচ্ছে করছিল না বলে শুয়ে পড়েছিলাম। আরাফ অবাক চোখে অনুকে দেখছে। কি নিদারুণ মিথ্যে কথাটা বলে মেয়েটা। অনুর কথা শুনে পারভেজ সাহেব তার সূচের মতো তীক্ষ্ণ দৃষ্টি অনুর ওপর নিক্ষেপ করে বলে, সত্যি কি তাই নাকি অন্য কিছু? বাবার কথায় অনু হালকা হাসার চেষ্টা করে বলে, একদম তাই বাবা, আর কোনো কিছুই না। তুমি নিশ্চয়ই শুনেছো আরাফের বিয়ের কথা চলছে। তা মেয়েকে তো আমরা সবাই দেখেছি, কিন্তু তুমি দেখোনি। তা তুমি কি দেখতে চাও মেয়েটাকে? বাবার এমন সোজাসাপটা কথাটাও অনুর বুকে তীরের মতো বিঁধল। তার চোখে আবারও নোনা জল এসে ভিড় করল। কি করে দেখবে সে ওই মেয়েটাকে, যে তার ভালোবাসারকে তার কাছ থেকেই কেড়ে নিচ্ছে? তবুও সে দেখতে চায়। কার এত সৌভাগ্য যে সে আরাফের মতো একজনকে তার জীবনসাথী হিসেবে পাচ্ছে? কথাগুলো ভেবে অনু নিজেকে শক্ত করে তার বাবাকে বলল, হ্যাঁ বাবা, অবশ্যই। আমার স্যারের হবু বউকে আমি দেখতে চাইবো না? কই দেখি, তার ছবিটা দেখাও আমাকে, আমিও দেখি সে কতটা সুন্দরী। কথাটা বলে অনু চোখ মুখ শক্ত করে আরাফের দিকে তাকায়, যেন তার এই রক্তিম চোখগুলো দিয়ে সে এক্ষুনি আরাফকে ভস্ম করে দিবে। আরাফও এক দৃষ্টিতে অনুকে দেখছে,
ঠোঁটের কোণে একটা মিষ্টি হাসি ঝুলানো। আরাফের এই ছোট্ট হাসিটাই অনুকে ক্রোধের আগুনে দগ্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট। অনুর বাবা পকেট থেকে সে মেয়েটার ছবি বের করে অনুর দিকে এগিয়ে দিয়ে হাস্যোজ্জ্বল মুখে অনুকে বলল, নে মা, দেখ তো আমরা আরাফের জন্য সঠিক পাত্র খুঁজে বের করতে পেরেছি কিনা। অনু কাঁপা কাঁপা হাতে ছবিটা নিল। তার পুরো শরীর ঘেমে উঠেছে, মনে হচ্ছে এক্ষুনি সে জ্ঞান হারাবে। ছবিতে নিজেকে দেখে অনু কাঁদো কাঁদো গলায় বলল, বাবা তুমি আমার ছবি কেন দিলে? ওই মেয়েটার ছবি দাও। অনুর বোকা বোকা কথা শুনে অনুর বাবা মা দুজনেই জোরে জোরে হাসতে আরম্ভ করে। আর আরাফ দরজার পাশ থেকে অসহায় দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে মনে মনে ভাবে, এই বোকা মেয়েটাকে নিয়ে সে কী করে সারা জীবন সংসার করবে। অনুর বেকুব হয়ে তার বাবা মার দিকে তাকিয়ে আছে। সে কিছুই বুঝতে পারছে না যে এখানে কি হচ্ছে। অনুর বাবা হাসি থামিয়ে অনুকে উদ্দেশ্য করে বলল, কেন রে মা, ছবির মেয়েটা কি পাত্রী হিসেবে খুব খারাপ? আরাফের সাথে কি এই মেয়েটার বিয়ে দেওয়া যায় না? বাবার কথা শুনে এতক্ষণে তার মস্তিষ্ক কাজ করছে। তার মানে সে নিজেই আরাফের পাত্রী। অনু বড় বড় চোখ করে নিজের ছবিটার দিকে তাকিয়ে আছে। তার বাবা আরাফের সাথে তার বিয়ে ঠিক করেছে, ব্যাপারটা যেন অনু ভাবতেই পারছে না। অনুর মন থেকে সমস্ত কষ্ট আর অভিমানগুলোকে সরিয়ে এখন সেখানে কারি কারি লজ্জায় এসে জমেছে। এমনিতেই তো কেঁদে কেটে মুখটা লাল হয়ে আছে, তার উপর এই লজ্জার দরুন অনুর গালগুলো ব্লাশ করেছে। অনুর এই লজ্জামাখা মুখ দেখেই অনুর বাবা মা বুঝে যান যে অনুও রাজি। তাদের মুখেও হাসি ফুটে ওঠে। তারা দুজনে অনুর মাথায় হাত বুলিয়ে অনু আর আরাফকে আলাদা কথা বলার সুযোগ করে দিয়ে সেখান থেকে বেরিয়ে যান। ওনারা চলে যেতেই আরাফ অনুর সামনে এসে দাঁড়ায়। বুকের ওপর হাত দুটো ভাঁজ করে অনুর পড়ার টেবিলটার সাথে হেলান দিয়ে কমল দৃষ্টিতে অনুর দিকে তাকায়। অনু তখনও মাথা নিচু করে ছবিটা দেখে যাচ্ছে। দুজনের মধ্যেই নীরবতা কাজ করছে। অনুর এই লাল লাল চোখ মুখে অনুকে আরও বেশি মায়াবী লাগছে। আরাফ ঘোর লাগা দৃষ্টিতে অনুর মুখের দিকে তাকিয়ে আছে। আজ যেন অনুকে অন্যরকম লাগছে, যেন কোনো মায়াপরী তার মায়ার জালে আরাফকে পুরোপুরি জড়িয়ে ফেলেছে। আরাফ এইভাবে কিছুক্ষণ অনুর দিকে তাকিয়ে থেকে অনুর কিছুটা কাছে গিয়ে তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। অনু এবার আলতো চোখে আরাফের দিকে তাকায়। আরাফের চোখে এখনও এক অন্যরকম নেশা কাজ করছে। আরাফ মিহি কণ্ঠে অনুকে বলে ওঠে, ইস, কাঁদতে কাঁদতে মুখটা পুরো লাল টমেটো বানিয়ে ফেলেছে। ইচ্ছে তো করছে এক্ষুনি খেয়ে ফেলি। আরাফের এমন লাগামহীন কথায় অনুর লজ্জা যেমন আরও দ্বিগুণ হারে বেড়ে গিয়েছে। বেচারি লজ্জায় আরাফের চোখের সাথে চোখ মেলাতে পারছে না। আরাফের ঠোঁটে দুষ্টু হাসি ঝুলিয়ে বলে, কি মিস টমেটো, আমাকে হারানোর ভয়ে এত কাঁদছ? এত ভালোবাসো আমাকে? আরাফের কথা শুনে অনু অভিমানী সুরে বলে, একটুও ভালোবাসি না আপনাকে। আর আমার চোখের পানি কি এত সস্তা নাকি যে আপনার জন্য কেঁদে কেটে শেষ করব? আরাফ তার ঠোঁট দুটো প্রসারিত করে হাসে। তারপর ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলে, জানো অনু, তোমার চোখ মুখ আমাকে আজ চিৎকার করে বলছে তুমি আমাকে কতটা ভালোবাসো। তোমার মুখে বলতে হবে না, তোমার নীরবতাই আমাকে তোমার ভালোবাসার কথা বলে দিচ্ছে। পাগলি একটা, কিচ্ছু না শুনে না বুঝে কেঁদে কেটে অস্থির হয়ে গিয়েছে। তো এবার বলো, আমার পাত্রীকে তোমার পছন্দ হয়েছে তো? উচ্ছ্বাসিত কণ্ঠে বলে ওঠে আরাফ। আরাফের কথা শুনে অনু তার দিকে তাকায়। অনুর চোখ মুখ ও খুশিতে চিকচিক করছে। অনু হাসি মুখে বলে, খুব পছন্দ হয়েছে। আপনার সাথে এই মেয়েটাকে খুব মানাবে, একেবারে রাজ জুটো। অনুর চোখে মুখে আনন্দ উপচে পড়ছে। আরাফ কিছুটা এগিয়ে এসে অনুর কপালে ভালোবাসার পরশ দিয়ে উঠে দাঁড়ায়। তারপর সে অনুকে বলে, এবার ঘুমিয়ে পড়ুন মিস টমেটো। কালকে থেকে কিন্তু পুরোপুরি বিয়ের প্রস্তুতি শুরু হয়ে যাবে। তখন কিন্তু আর ভালোভাবে ঘুম হবে না, তাই আজ ভালোভাবে ঘুমিয়ে নিন, কেমন? গুড নাইট। কথাটা বলে আরাফ আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে অনুর রুম থেকে বেরিয়ে যায়। আর অনু বড় বড় চোখ করে আরাফের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তারপর কি ভেবে কপালের সেই জায়গায় আরাফ তাকে ভালোবাসার পরশ দিয়েছে সেখানে নিজের ডান হাতটা আলতো করে রেখে আনমনেই বলে ওঠে, ভালোবাসি আরাফ স্যার। সকালে রেহেনা বেগমের কর্কশ কণ্ঠে ঘুম ভাঙে অনুর। সে ঘুম ঘুম চোখে উঠে বসে। তারপর বড় একটা হাই তুলে তার মাকে বলে, কি হয়েছে মা, সকাল সকালে এমন ৭ই মার্চে ভাষণ কেন দিচ্ছ? অনুর মা
অনুর কথা শুনে রেগে গিয়ে বলে, কি আমি 7 মাসের বাসন দিচ্ছি? দিবাক থাপ্পড়। যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই, এমন একটা অবস্থা হয়েছে আর কি। ওনার বিয়ে আর উনি এখনো পরে পরে ঘুমাচ্ছে, আবার বলে আমি নাকি 7 মাসের বাসন দিচ্ছি। অনু তার মার কথা শুনে বিরক্তি নিয়ে বলে, উফ মা, তুমি এমন ভাবে বলছো যেন বিয়েটা আজকেই হয়ে যাচ্ছে। না, আজ না, পরশু তোমার বিয়ে। কি পরশু? এই বলে চিৎকার দেয় অনু। অনুর চিৎকারে তার মা চোখ মুখ কুঁচকে বলে, এই চুপ, এভাবে চিল্লানোর কি আছে? শুভ কাজে যত তাড়াতাড়ি সেরে ফেলা যায় ততই ভালো। তোর বাবা আরাফের সাথে কথা বলেছে এই ব্যাপারে। আরাফেরও কোনো অসুবিধা নেই, তাই তুই একদম কোনো ন্যাকামি করবি না। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নে, তারপর শপিংয়ে যেতে হবে। কথাটা বলে রাহেলা বেগম চলে যেতে নিলেই আবার কিছু একটা মনে করে অনুর সামনে এসে বলে, শোন, আরাফ ওর ফ্ল্যাটে চলে গিয়েছে, সেখান থেকে ওর কিছু আত্মীয় স্বজন ওর বিয়ের ব্যবস্থা করবে। তুই ঘুমাচ্ছিলি বলে তোকে না বলেই চলে গিয়েছে। এখন উঠ জলদি, ফ্রেশ হয়ে আয়, আমি টেবিলে নাস্তা দিচ্ছি। রাহেলা বেগম রুম থেকে বেরিয়ে যায় আর অনু মুখ ফুলিয়ে বলে, আমাকে না বলেই চলে গেল আরাফ স্যার, একবার দেখতেও পারলাম না, ধুর। কথাটা বলে বিরক্তি নিয়ে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায় সে। একগাদা শপিং করে এসে ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দেয় অনু। বিয়ের শপিং যে এত ঝামেলার তা আগে জানা ছিল না তার। অনু পাশ থেকে একটা বালিশ টেনে তার মাথার নিচে রেখে অপরে থাকা সিলিং ফ্যানটার দিকে স্থির দৃষ্টি নিক্ষেপ করে মনে মনে ভাবে, কি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে সব কিছু। এত সহজেই যে সে আরাফকে তার জীবনসাথী হিসেবে পেয়ে যাবে সেটা সে ভাবতেই পারেনি। ইস, ভার্সিটির সব থেকে হ্যান্ডসাম স্যারটা তার হাজব্যান্ড হতে চলেছে। ভাবতেই অনুর মুখে হাসি ফুটে ওঠে। অনু ক্লান্ত চোখের পাতাগুলো বুজে আসতে নিলেই ওর ফোনটা বেজে ওঠে। অনু চোখ মুখ কুঁচকে পাশ থেকে ফোনটা নিয়ে দেখে রুমি কল দিচ্ছে। রুমির নামটা দেখা মাত্রই অনুর বিরক্তিতে কপাল কুঁচকে আসে। যতই বিরক্ত লাগুক কলটা তাকে ধরতেই হবে, নয়তো এই মেয়ে কল দিয়েই যাবে। অনু তাই একরাশ বিরক্তি নিয়ে কলটা রিসিভ করে। দোস্ত, আমার জামার সাথে ম্যাচিং করে ইয়াররিং কিনা হলো না। অনু দাঁতে দাঁত চেপে বলে, আমি বুঝি না রুমি, বিয়েটা আমার না তোর। ভাই রে ভাই, আজ আমার লেহেঙ্গা কিনতে এত সময় লাগেনি যতটা তোর একটা জামা কিনতে লেগেছে। এখন আবার শুরু করলি ইয়াররিং নিয়ে। বই না, আমি আর পারবো না। তোর আর যা যা লাগে তিহাকে নিয়ে গিয়ে কিনে নিয়ে আয়, আমাকে আর কিছু বলিস না, আমি খুব টায়ার্ড। অনুর কথা শুনে রুমি ঠোঁট উল্টিয়ে বলে, কিন্তু দোস্ত, তিহা তো তোর মতো এত বুঝে না। আমার জামাটার সাথে কোন কালার মানাবে, দুলগুলো কেমন হাইটের হলে ভালো হবে, কেমন স্টোনের হবে, এগুলো তো তুই ভালো বুঝিস। প্লিজ দোস্ত, সন্ধ্যার পর আরেকবার বের হবি? আমি প্রমিস করছি, জাস্ট আধা ঘন্টা লাগবে। শপিং মলে যাব, একজোড়া দুল কিনবো আর চলে আসবো। একটুও সময় লাগবে না, প্লিজ দোস্ত, রাজি হয়ে যা। বেচারি অনুর ইচ্ছে তো করছে এই রুমিটার মুখে স্টেপলার মেরে বসিয়ে দিতে। এত বিরক্ত কেন করে মেয়েটা? এখন ভীষণ রাগ হচ্ছে অনুর, তাও নিজেকে কোনোরকম শান্ত করে বলে, ঠিক আছে, তবে জাস্ট এক দোকানে যাব আর সেখান থেকেই কিনে বের হব। আর তুই যদি এই দোকান ওই দোকান ঘুরিস তবে আমি তোকে সেখানে রেখে একা চলে আসব, মনে থাকে যেন। রুমি খুশিতে গদগদ হয়ে বলে, আচ্ছা দোস্ত, তুই কোনো টেনশন নিস না, আমি একটুও ঘুরবো না। তুই যেটা পছন্দ করে দিবি সেটা কিনেই বেরিয়ে আসবো, প্রমিস। আচ্ছা, মনে থাকে যেন, রাখছি। কথা শেষ করে অনু ফোনটা তার পাশে রেখে দিয়ে তার পেতনি বান্ধবীগুলোর কথা ভাবে। সকাল শপিং যাওয়ার সময় ওদেরও নিয়ে গিয়েছিল। ওরা যখন অনুর বিয়ের কথা জানতে পারে তখন এক একজন যে কি একটা রিয়াকশন দেখিয়েছিল না, ওদের উত্তেজনা আর আনন্দ দেখে মনে হচ্ছিল অনুর না ওদের ওই বিয়ে ঠিক হয়েছে। অনুর বিয়ের শপিংয়ের সাথে সাথে ওরাও ওদের শপিং করে ফেলে। সবার সব কেনাকাটা শেষ হয়ে গেলেও রুমির এখনও হয়নি। তার এখন আবার ইয়াররিং লাগবে। উফ, আবার ইয়াররিং কিনতে ওর কতক্ষণ লাগে আল্লাহই জানে। কথাগুলো ভেবে অনু মনে মনে বিরক্তি ভরা নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করতে নিলেই অনু আরাফের কথা মনে পড়ে। আরাফ যাওয়ার পর থেকে এখন অবধি অনুর সাথে কোনো কথা হয়নি। অনু শোয়া থেকে উঠে বালিশের পাশ থেকে মোবাইলটা হাতে নেয়। মোবাইলে তখন 5টা বাজে। অনুর মনটা কেন যেন খারাপ হয়ে গেল। আজ সারাটা দিন চলে গেল, আরাফ কি একবারও তাকে কল দেওয়ার সময় পায়নি? একটা তো মেসেজও দিতে পারতো।
কথাগুলো ভেবে ঠোঁট উল্টিয়ে গালে হাত দিয়ে বসে অনু। কিন্তু পরক্ষণে সে আবার ভাবে নিশ্চয়ই আরাফ খুব বিজি আছে, সে একাই নিশ্চয়ই সব কিছু সামলাচ্ছে। ইস, বেচারা নিশ্চয়ই দম ফেলার সময় পাচ্ছে না, আর সে কিনা আরাফ কল দেয়নি বলে মুখ ফুলিয়ে বসে আছে। মুখ তো আরাফের ফোলানো উচিত, কারণ তার উচিত আরাফকে কল দিয়ে খোঁজ খবর নেওয়া, আর সে এটা না করে নিজে উল্টা মুখ ফুলিয়ে বসে আছে। কথাটা ভেবে অনু চট জলদি আরাফের নাম্বারটা তার ফোনে ডায়াল করে আরাফকে কল দেয়। তারপর দুটো কল বাজতেই ওপাশ থেকে কলটা কেউ ধরে। হ্যালো। অনু বলো। আরাফের ক্লান্ত মাখা মিহি কণ্ঠ শুনে অনু কিছুটা কেঁপে ওঠে। তারপর সে নিজেকে সামলিয়ে বলে, আপনি কি খুব বিজি স্যার? আসলে এইদিকে সবকিছু আমার সামলাতে হচ্ছে তো। অবশ্য আমার কিছু আত্মীয় স্বজন আর কাজিনরা এসেছে, তবু ওরা কেউ পারফেক্টলি কোনো কাজ করতে পারছে না। এইটুকু বলে আরাফ ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আবার আমার আর বাবার সব কথা তো ওনারা সবাই জানেন, তাই সবার মধ্যে কেমন একটা অস্বস্তি কাজ করছে। তাই আমিও কাউকে কোনো কিছু জোর করছি না, যতটুকু পারছি নিজে সবটা সামলানোর চেষ্টা করছি। তো তুমি কি করছো? এই তো শপিং শেষ করে এসে এখন রেস্ট নিচ্ছি। ও অনু, তোমাকে তো বলাই হয়নি, আমার এখানে রিয়ানও এসেছে। ও আসার পর একটু শান্তি পাচ্ছি। ছেলেটা সকাল থেকে অনেক খেটেছে, ও না থাকলে আমার অবস্থা তো আরও খারাপ হয়ে যেত। আচ্ছা রিহান আপনার এখানে? তাই তো সকাল থেকে তিহা কল দিচ্ছে, কিন্তু ও কল ধরছে না। আর বলো না, ও যে ওর ফোন কোথায় রেখেছে ওই জানে। সারাদিন দৌড়াদৌড়িতে ফোনের কথা বোধহয় মনেই নেই ওর। তুমি নেহাকে বলে দিও, নয়তো ও আবার টেনশন করবে। তবে জানো তো, ওকে এভাবে দেখে ওর প্রতি আমার অপরাধ বোধটা আরও বেড়ে যাচ্ছে। এই ছেলেটাকে ভুল বুঝেছিলাম আমি, এখন খারাপ লাগছে খুব। অনু বুঝতে পারে আরাফের মন খারাপ হচ্ছে, তাই সে আরাফকে সান্ত্বনা দিয়ে বলে, থাক না, যা হওয়ার তা তো হয়ে গিয়েছে। এখন এসব নিয়ে ভাবলে শুধু শুধু কষ্ট পাবেন। তার চেয়ে এসব ভাবা বাদ দিয়ে দুজন মিলে ভালোভাবে কাজ করুন। আফটার অল আরাফ স্যারের বিয়ে বলে কথা। আচ্ছা শপিং করা শেষ আপনার? জি মিস টমেটো, শেষ। কাল ঠিক সময় মতো আপনার জিনিসপত্র আপনার কাছে পৌঁছে যাবে। লেহেঙ্গাটা তো তোমার পছন্দে কিনেছ, একটা পিক দিও তো, দেখবো কেমন দেখতে। অনু হেসে বলে, একেবারে পরশুদিন দেখবেন, যখন আমি ওই লেহেঙ্গাটা পরে বউ সেজে আপনার সামনে আসবো তখন। ওকে মিস টমেটো, আমি তাহলে সেদিনের জন্য অপেক্ষা করছি। আচ্ছা অনু, পরে কথা বলছে। ওই ডেকোরেশনের লোকগুলো উল্টোপাল্টা কাজ করছে, আবার দেখিয়ে দিতে হবে। এখন রাখছি কেমন? আচ্ছা আল্লাহ হাফিজ। ওকে, আল্লাহ হাফিজ। আরাফ কল কাটতেই অনু আবার বিছানায় গা এলিয়ে দেয়। এখন অনু শান্তি পাচ্ছে আরাফের সাথে কথা বলতে পেরে। অনু তিহাকে কল দিয়ে জানিয়ে দেয় যে রিহান আরাফের বাসায় আছে। তিহার সাথে কথা বলা শেষেই অনু ঘুমের রাজ্যে হারিয়ে যায়। মাগরিবের আজান শুনে ঘুম ভাঙে অনুর। ঘুম থেকে উঠে নামাজ পড়ে নেয় সে। নামাজ শেষে জায়নামাজটা ভাঁজ করে রাখতেই অনুদের মেইন দরজার কলিং বেলটা বেজে ওঠে। অনু জানে রুমি এসেছে, তাই সে গিয়ে দরজা খোলে। দরজা খুলতেই রুমি তার সেই দাঁত কেলানো ঐতিহাসিক হাসিটা দেয়। অনুও হালকা হেসে রুমিকে বলে, আসুন ম্যাডাম, আপনারই অপেক্ষা করছিলাম। যান আমার রুমে গিয়ে বসুন, আমি রেডি হয়ে নিচ্ছি। অনুর কথা মতো রুমি অনুর বাবার সাথে মার সাথে সৌজন্যমূলক কথা বলে অনুর রুমে গিয়ে বসে। বাহ অনু, তোদের বাড়িতে তো সেই রকম তোড়জোড় চলছে। আন্টি কি সুন্দর পিঠা বানাচ্ছেন, বাইরেও দেখলাম খুব সুন্দর ডেকোরেশন চলছে। একটা বিয়ে বিয়ে বাড়ির আমেজ চারদিকে ছড়িয়ে পড়েছে। আর ড্রয়িং রুমে দেখলাম অনেক মানুষ, ওনারা কারা? অনুর হিজাব বাঁধতে বাঁধতে বলে, ওনার আমার দাদু আর নানু বাড়ির লোকজন। অর্ধেক আজ এসেছে আর বাকি অর্ধেক কাল আসবে। সিদ্ধান্তটা তো হঠাৎই নেওয়া হয়েছে, তাই সবাই প্রিপারেশন নিতে একটু সময় নিচ্ছে। কাল আসবে আমার সব কাজিন নামক বিচ্ছুদের দল। ও আচ্ছা, তুই রেডি হয়ে থাকলে এবার চল। চল। অনু তার মাকে বলে রুমিকে নিয়ে বেরিয়ে যায়। প্রায় 2 ঘন্টা পর অনু তিহা আর রুমিকে নিয়ে তার বাসায় আসে। তিহাকে আর রুমিকে অনু জোর করে তার বাসায় নিয়ে এসেছে। অনুর ভাষ্যমতে অনুর বিয়ের আগ পর্যন্ত তারা এখানেই থাকবে। যদিও তারা অনেক বারণ করেছিল, তবে অনুর মুখের ওপর তারা টিকতে পারেনি, তাই একেবারে কাপড় চোপড় নিয়ে তারা এখানেই চলে এসেছে। অনুর মাও ওদের দেখে খুব খুশি হয়। তারাও অনুর বাড়িতে এসে বিয়ের আনন্দে মেতে ওঠে। সকাল সকাল মুখ ফুলিয়ে বসে আছে অনু। এত সকালে তাকে ঘুম থেকে তুলে এত হলুদ দিয়ে গোসল করানোর মানে হয়? এটা নাকি নিয়ম? এইসব নিয়মকানুন কে তৈরি করেছে অনু এখন তাই ভাবছে।
অনু কাদো কাদো মুখ করে তিহা আর রুমির দিকে তাকিয়ে দেখে ওরা দুজন মুখ টিপে হাসছে। ওদের হাসি দেখে অনু চোখ মুখ শক্ত করেই বলে, হাসো হাসো, আমারও সময় আসবে, তখন আমিও হাসবো। কথাটা বলে অনু আবার মুখ ফুলায়। অনুদের বাসার ছাদে তার হলুদের আয়োজন করা হয়েছে। বিকাল থেকে অনুর কাজিনরা আর তিহা রুমি মিলে অনুকে সাজাচ্ছে। হালকা জলপাই রঙের একটা লেহেঙ্গা পরেছে অনু, সাথে সাদা রঙের সব ফুলের অর্নামেন্টস। তার ফর্সা গায়ের রঙের সাথে জলপাই কালারটা খুব সুন্দরভাবে মিশে গিয়েছে। এ যেন কোনো ফুলের রানী। অনুকে সাজানো শেষ হতে সেখানে উপস্থিত সকল কাজিন আর ফ্রেন্ডরা একসাথে বলে ওঠে মাশাল্লাহ। রুমি দুষ্টু হাসি দিয়ে বলে, উফ দোস্ত, তোকে যা লাগছে না, আমাদের স্যার তো আজ ঘাম ছুটে যাবে তোর হটনেসে। রুমির কথায় আজ আর অনু রাগল না, বরং সে লজ্জায় মাথা নিচু করে ফেলল। সবাই অনুকে নিয়ে ভীষণ মজা করছে। অনুকে এই সাজে দেখলে আরাফের কি অবস্থা হবে সেই নিয়েই সবাই আলোচনা করছে। আর এইদিকে বেচারি অনু তো ওদের প্রতিটা কথায় লজ্জায় মাটির সাথে মিশে যাচ্ছে। কিছুক্ষণ বাদে সেই রুমে অনুর মা আসে। অনু মাকে দেখে উঠে দাঁড়িয়ে পড়ে। রাহেলা বেগম মেয়েকে এমন সাজে দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি। তিনি অনুর কাছে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে বলেন, মাশাল্লাহ, আমার মাকে আজ একদম পরীর মতো লাগছে। কথাটা বলে উনি ওনার চোখের নিচ থেকে হালকা একটু কাজল অনুর কানের পেছনে লাগিয়ে দিয়ে বলেন, কারো যেন নজর না লাগে আমার পরীটার উপর। অনেক দোয়া করি মা, তুই আর আরাফ অনেক সুখী হও। অনু তার মার কথা শুনে তাকে জড়িয়ে ধরে। রাহেলা বেগমও তার মেয়েকে বুকে জড়িয়ে নেন। মায়ের বুকের সাথে মিশে গিয়ে আজ এক অন্যরকম ভালো লাগা কাজ করছে অনুর। যেন অন্যরকম এক শান্তি তার পুরো শরীরে ছেয়ে গেছে। এই শান্তি আর অন্য কিছুতে নেই। অনুর গাল বেয়ে টুপ করে দুফোঁটা চোখের জল গড়িয়ে পড়ে। মা দেখার আগে সেটা আবার হাত দিয়ে মুছে ফেলে সে। বেশ কিছুক্ষণ মেয়েকে এইভাবে বুকে জড়িয়ে রেখে রাহেলা বেগম বলে ওঠে, এবার চল মা, ছাদে যেতে হবে। ছাদে সবাই তোর জন্য অপেক্ষা করছে। এই তোরা সবাই অনুকে নিয়ে আয়, আমি ছাদে যাচ্ছি। কথাটা বলে অনুর মা চলে যান। আর তিহার, রুমি আর বাকি সবাই মিলে অনুকে ছাদে নিয়ে যায়। ছাদে গিয়ে স্টেজের দিকে তাকাতেই থমকে যায় অনু। অনুর বুকের ধুকপুকানি বেড়ে যায়, নিঃশ্বাস ভারী হয়ে আসছে। চোখের সামনের মানুষটিকে দেখে সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে অনুর। একটা হালকা জলপাই রঙের পাঞ্জাবি পরে স্টেজে বসে মুখে মিষ্টি একটা হাসি ঝুলিয়ে অনুর দিকে তাকিয়ে আছে আরাফ। আরাফের হলুদও যে এখানে হবে সেটা অনুর জানা ছিল না। সকাল থেকে এত ব্যস্ততায় তার সাথে কোনো কথা হয়নি অনুর, তাই এই মুহূর্তে সে আরাফকে দেখে ভীষণ অবাক। তার ওপর আরাফকে এই জলপাই রঙের পাঞ্জাবিতে যা লাগছে না, পাঞ্জাবিটার প্রথম দুটো বোতাম খোলা হওয়ায় আরাফের ফর্সা লমস বুকটা কিছুটা দৃষ্টিগোচর হচ্ছে। আরাফ আর অনুকে দেখে কি টাসকি খাবে? অনুর তো নিজেই আরাফকে দেখে অজ্ঞান হওয়ার অবস্থা। অনুকে যত স্টেজের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, অনুর বুকের ধুকপুকানি তত বাড়ছে। আরাফেরও আজ চোখের পলক পড়ছে না অনুকে দেখে। আজ আবার নতুন করে সে অনুর প্রেমে পড়েছে, যেমনটা পড়েছিল 5 বছর আগে। হলুদ শেষে নিজের রুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুব মনোযোগ দিয়ে দেখছে অনু। মুখ ভর্তি তার হলুদ। তিহা, রিহান আর রুমি সহ অনুর যত কাজিনরা ছিল সবাই ওকে হলুদ দিয়ে ভূত বানিয়ে ফেলেছে। অনু একটা টিস্যু নিয়ে হালকা করে হলুদগুলো তুলছে। তখনই দরজা ঠেলে আরাফ রুমে এলো। আরাফ অনুর সামনে এসে দাঁড়াতেই অনু অবাক চোখে আরাফের দিকে তাকায়। আরাফের মুখেও অনেক হলুদ মাখা। মুখে মিষ্টি একটা হাসি ফুলিয়ে তুলে আরাফ অনুকে বলে, সবাই তো হলুদ দিল, কিন্তু আমি তো দিলাম না। আরাফের কথা শুনে অনু হালকা হেসে বলে, আপনারও দিতে হবে? এমনিতেই হলুদ দিয়ে আমায় ভূত বানিয়ে দিয়েছে, এখন আবার আপনি হলুদ দেওয়ার কথা বলছেন? আরাফ মুখে দুষ্টু হাসি দিয়ে বলে, অবশ্যই, সবার হলুদ দেওয়া শেষ, এখন আমার পালা। কথাটা বলে আরাফ অনুর আরও কাছে গিয়ে তার কোমর জড়িয়ে ধরে নিজের খুব কাছে নিয়ে আসে। আরাফের এতটা কাছে এসে অনুর ভীষণ অস্বস্তি লাগছে। অনু চোখ তুলে আরাফের দিকে তাকিয়ে দেখে আরাফ অদ্ভুত দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে আছে। আরাফের এমন শান্ত দৃষ্টি অনুর নিঃশ্বাস ভারী করে তুলছে। আরাফের চোখে অন্যরকম মাদকতা আছে। আরাফের চাপ দাড়িগুলোতে হলুদ মেখে একাকার হয়ে গেছে। অনুর কাছে মনে হচ্ছে এই হলুদগুলো যেন আরাফের মুখের সৌন্দর্য
আরও বাড়িয়ে দিচ্ছে। বেশ কিছুক্ষণ আরাফের দিকে তাকিয়ে থাকার পর অনু কাঁপা কাঁপা গলায় বলে, স্যার ছাড়ুন। হুম, আগে আমি হলুদ লাগাবো, তারপর ছাড়বো। আরাফের মিহি কণ্ঠ শুনে অনু আর কিছু বলতে পারে না। এমনিতেই আরাফের এত কাছে আসায় বেচারির দম যায় যায় অবস্থা। তার ওপর আরাফের এই ঘোরলাগা কণ্ঠ অনুকে পাগল করে তুলছে। আরাফ অনুর গালের দিকে এগিয়ে গিয়ে তার গালের হলুদগুলো আলতো করে ঘষে অনুর গালে লাগিয়ে দেয়। আরাফের দাড়িগুলোর খোঁচা লাগতেই অনু আরাফের পাঞ্জাবির কলারটা খামচে ধরে চোখ বন্ধ করে ফেলে। আরাফ এমন করে অনুর পাশের গালেও হলুদ লাগিয়ে দেয়। আর অনু তো এইদিকে প্রো ফ্রিজড। সে বুঝতেই পারেনি আরাফ তাকে এইভাবে হলুদ লাগাবে। হলুদ লাগানো শেষে আরাফ অনুর দিকে তাকিয়ে দেখে অনু এখনও আরাফের পাঞ্জাবি খামচে ধরে চোখ বন্ধ করে আছে। আরাফ এবার মুচকি হেসে বলে, আমার হলুদ লাগানো তো শেষ মিস টমেটো, এবার আপনি ছাড়ুন আমায়। আরাফের কথায় অনু জলদি চোখ খুলে আরাফকে ছেড়ে দূরে সরিয়ে দাঁড়ায়। তারপর বড় বড় কয়েকটা নিঃশ্বাস নিয়ে বলে, আপনার হলুদ লাগানো শেষ হলে আপনি এখন যান। অনুর অস্থিরতা দেখে আরাফ হালকা হেসে বলে, জি ম্যাডাম, যাচ্ছে। আবার কাল দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ। কথাটা বলে আরাফ বেরিয়ে যায়। আরাফ যেতেই অনু স্বস্তির নিঃশ্বাস ফেলে ওয়াশরুমে ঢুকে পড়ে ফ্রেশ হওয়ার জন্য। রিহান প্লিজ হাতটা ছাড়, কেউ দেখে ফেললে কি হবে বলতো? রিহান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, না জানি না, আর জানতেও চাই না। এই দেহ, চল না আমরাও বিয়েটা করে ফেলি। অনু আর আরব স্যারের বিয়ে দেখে আমারও খুব বিয়ে করতে ইচ্ছে করছে। রিহানের কথা শুনে তিহা ভেংসি কেটে বলে, তো করো না, আমাকে কেন বলছিস? রিহান তিহার হাতটা আরো শক্ত করে আঁকড়ে ধরে ওকে নিজের কিছুটা কাছে এনে বলে, আচ্ছা চল তাহলে এক্ষুনি বিয়েটা সেরে ফেলি, তারপর বাসর। রিহান আর কিছু বলতে না দিয়ে তিহা চিৎকার দিয়ে বলে, এই চুপ চুপ, এবার বেশি বলে ফেলছিস। শোন, আমার ঘুম আসছে, আমি ঘুমাতে গেলাম। কথাটা বলে তিহা এক ঝটকা দিয়ে রিহানের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে ছাদ থেকে দৌড়ে নিচে নেমে যায়। আর রিহান ছাদের এক কোণে দাঁড়িয়ে তিহার কর্মকাণ্ড দেখে হাসতে আরম্ভ করে। ঘুমের মধ্যে অনুর মনে হচ্ছে কেউ যেন তার হাত পা ধরে টানছে। অনু বিরক্তি নিয়ে ভ্রু কুঁচকে চোখ খুলে দেখে তিহা আর রুমি ওর দুই পা আর ওর দুই কাজিন ওর দুই হাত ধরে টানছে। ওদেরকে এইভাবে দেখে অনু চিৎকার দিয়ে বলে ওঠে, কি হচ্ছে এসব? অনুর চিৎকার শুনে সাথে সাথে তারা চারজন অনুর হাত পা ছেড়ে দেয়। অনু ধরফরিয়ে উঠে বসে তাদের চারজনের ওপর ক্ষিপ্ত দৃষ্টি নিক্ষেপ করে বলে, কি শুরু করলি তোরা? সকাল সকাল কি আমার লাথি খেতে মন চাইছে তোদের? অনুর রাগ দেখে রুমি বোকা মার্কা একটা হাসি দিয়ে অনুর পাশে বসতে বসতে বলে, আসলে দোস্ত, তোকে অনেকক্ষণ যাবৎ আমরা ডাকছিলাম, কিন্তু তুই তো উঠছিলিই না, তাই এইভাবে তোর ঘুম ভাঙালাম। আমরা কত মহান একটা কাজ করলাম বলতো। তুই বল, তোর যদি আজকে উঠতে লেট হতো তাহলে তোর ফ্রেশ হতেও লেট হতো, ফ্রেশ হতে লেট হলে তোর পার্লারে যেতেও লেট হবে, আর পার্লারে যেতে লেট হলে পার্লার থেকে ফিরে আসতেও লেট হবে, আর ফিরে আসতে লেট হলে রুমিকে আর কিছু বলতে না দিয়ে অনু রুমির মুখ চেপে ধরে বলে, হয়েছে হয়েছে আমার মা, তুই এবার চুপ কর, আমাকে তাড়াতাড়ি জাগিয়ে দে। তোরা অনেক বড় উপকার করেছিস, এই জন্যই তোদেরকে নোবেল দেয়া হবে। এবার খুশি তুই? রুমি মুখ থেকে অনুর হাতটা সরিয়ে দাঁত কেলিয়ে হেসে বলে, খুব খুশি। এবার তুইও তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আয়, নাস্তা শেষে আমরা সবাই পার্লারে যাব। শ্বাস শেষে অনু আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। একটা গাঢ় লাল রঙের লেহেঙ্গা পরেছে অনু, সাথে ম্যাচিং জুয়েলার্স। অনু তার দুপাট্টার এক পাশ মুঠো করে ধরে ঠোঁট দুটো প্রসারিত করে একটা মিষ্টি হাসি দেয়। তখনই তার আরাফের কথা মনে পড়ে। আরাফকে আজ কেমন লাগবে সেটাই ভাবছে অনু। আরাফের কথা ভাবতেই কাল রাতে আরাফের হলুদ লাগানোর কথা মনে পড়ে যায়। সঙ্গে সঙ্গে লজ্জায় অনু মাথা নিচু করে মুচকি হাসে। অনুকে নিয়ে সবাই কমিউনিটি সেন্টারে ভেতরে ঢোকে। অনু মাথা নিচু করে ধীর পায়ে হেঁটে চলছে। তাকে একটা রুমে রাখা হলো। ধীরে ধীরে সব মেহমানরা অনুর কাছে আসে। সবাই যার যার মতো ছবি তোলায় ব্যস্ত। অনুর আশেপাশে মানুষ গিজগিজ করছে, এতে করে তার কেমন যেন অস্বস্তি লাগছে। তখনই একটা পিচ্চি মেয়ে রুমে দৌড়ে এসে বলে যায়, বর এসেছে, বর এসেছে, বর এসেছে। কথাটা কানে যেতেই অনুর অস্থিরতার দ্বিগুণ হারে বেড়ে যায়। অনুকে দেখে তিহা রুমি
সহ অনুর সব কাজিনরা বরকে বরণ করতে চলে যায়, আর অনু সেখানে চুপচাপ বসে থাকে। কিছুক্ষণ বাদে সবাই আবার অনুর রুমে ফিরে আসে। রুমির হাতে অনেকগুলো টাকা। অনু বুঝতে পারে গেট ধরার টাকা। রুমি টাকাগুলো তিয়ার হাতে দিয়ে বলে, নে দোস্ত, এবার এগুলো আমাদের সবার মাঝে ভাগ করে দে। তিহা রুমির কথা মতো টাকাগুলো আলাদা করে ভাগ করতে থাকে। রুমি অনুর পাশে বসে হেসে বলে, জানি শোনো, আমাদের জিজুটা যা ভালো না, আমরা যত চেয়েছি আমাদের ততই দিয়েছে। আর জানিস দোস্ত, স্যারকে আজ যা লাগছে না, ডার্ক রেড কালারের একটা শেরওয়ানি পরেছে। ইস, কি মারাত্মক লাগছিল রে। রুমির কথা শুনে অনু চোখ ছোট ছোট করে রুমির দিকে তাকিয়ে বলে, ওই পেতনি, প্রথমত উনি তোর স্যার, দ্বিতীয়ত উনি তোর দুলাভাই, তাই তোর এত খুঁটিয়ে খুঁটিয়ে তাকে দেখতে হবে না, আমি আছি না তাকে দেখার জন্যে। আর হ্যাঁ, দেখে মনে হচ্ছে অনেক টাকা হাতিয়ে নিয়েছিস। কি কিছু তাহলে আমাকেও দিস। অনুর কথা শুনে রুমি চোখ বড় বড় করে বলে, কি? গেট ধরার টাকার ভাগ তোকে দিব? ইম্পসিবল। তুই না স্যারের বউ, তুই কি করে টাকার ভাগ চাস? রুমির কথা শুনে অনু ঠোঁট উল্টিয়ে ইনোসেন্ট ফেস করে বলে, কেন রে, একটু ভাগ দিলে কি হয়? রুমি মুখ ঘুরিয়ে বলে, না, একদমই না, তোর কোনো ভাগ নেই। অনু কিছু বলতে যাবে তার আগেই রাহেলা বেগম একটা খাবারের প্লেট হাতে নিয়ে সেই রুমে আসে। এসেই উনি তড়িঘড়ি করে অনুর পাশে বসে বলে, নে অনু, হাঁ কর, তোকে খাইয়ে দেই, নয়তো পরে ভালোভাবে খেতে পারবি না। সেই যে সকালে মাকে দেখেছিল পার্লারে যাওয়ার আগে, এখন আবার দেখছে। একটা বাদামি রঙের শাড়ি পরেছে রাহেলা বেগম, চুলগুলো একটা খোপা করে, মাথায় বড় একটা ঘোমটা টানা। মুখে তেমন সাজ নেই, শুধু চোখের নিচে হালকা কাজল। মুখটা কেমন মলিন হয়ে আছে। অনু তার মায়ের গালে আলতো করে হাত রেখে বলে, মা, আজ তো অন্তত একটু সাজতে পারতে। রাহেলা বেগম হালকা হেসে বলে, এই বয়সে আমার আবার কিসের সাজ? যা সেজেছি তাই যথেষ্ট। এখন নে, তুই হা কর তো, তোকে খাইয়ে দিয়ে আমার আবার মেহমান দেখতে হবে। কথাটা বলে তিনি অনুর মুখে একটা লোকমা তুলে দেয়। অনু ছলছল নয়নে তার মাকে দেখছে। এত কাজের চাপেও তাকে খাইয়ে দেওয়ার কথাটা তিনি ঠিক মনে রেখেছেন। অনুকে খাইয়ে দিয়েই রাহেলা বেগম আবার তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়ে যান। ছোট্ট একটা ফটো সেশন শেষে বিয়ের আসল কাজ কবুল বলার সময় আসে। বিশাল একটা চাদরের এক পাশে অনু আর অন্য পাশে হুজুর, অনুর বাবা আর আনোয়ার মোহাম্মদ সহ আরও কয়েকজন মুরব্বি বসা। একটা হুইল চেয়ারে করে আনোয়ার সাহেবকে এখানে আনা হয়েছে। উনি এখন আগের থেকে কিছুটা সুস্থ। সবাই অধীর আগ্রহে অনুর কবুল বলার অপেক্ষায় আছে। কাজী সাহেব বারবার বলছে, মা কবুল বলো, কিন্তু অনুর যে আজ কি হয়েছে তা সে নিজেই জানে না। তার গলা জমে গিয়েছে, যার ফলে মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। এক অজানা ভয় তাকে চারদিক দিয়ে ঘিরে ধরেছে। অনু বুঝতে পারছে তার গাল বেয়ে টুপটাপ চোখের জল গড়িয়ে পড়ছে। অনুকে কাঁদতে দেখে পাশ থেকে তিহা আর রুমি অনুর চোখের পানি মুছে দিয়ে আস্তে করে বলে, দোস্ত, এবার কবুল বলে ফেল। অনু এবার আলতো করে তিহার দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলে, মা কোথায় তিহা? কি জানি, বোধহয় বাইরে মেহমানদের কাছে আছেন। মাকে একটু ডেকে দে না, আমার কেন যেন খুব ভয় করছে। মাকে বল না আসতে। অনুর কথা শুনে চাদর ধরে দাঁড়িয়ে থাকা তার মামি বলে ওঠে, অনুভাবী খুব ব্যস্ত আছেন, তিনি আমাদের এখানে তোমার কাছে থাকতে বলেছেন। তুমি এত টেনশন না করে কবুলটা বলে ফেলো। অনু জানে তার মা এখানে আসলে নিজেকে সামলাতে পারবে না, তাই তিনি কাজের বাহানা দিয়ে অনুর থেকে দূরে আছেন। অনুর এই মুহূর্তে তার বাবা মার সাথে কাটানো আনন্দকর মুহূর্তগুলোর কথা মনে পড়ছে। এতদিন বিয়ের জন্য যে আগ্রহটা ছিল, এখন সেই আগ্রহটা যেন সে আর খুঁজে পাচ্ছে না। তার এখন মন চাচ্ছে সব ছেড়ে উঠে যেতে। কি করে থাকবে তার বাবা মাকে ছেড়ে? এই একটা শব্দ বলে ফেললেই তো সব শেষ। কথাগুলো ভাবতেই অনুর চোখ থেকে গড়গড়িয়ে পানি পড়ে যায়। তিহা টিস্যু দিয়ে অনুর চোখ মুছে দিয়ে বলে, দোস্ত, এভাবে কাঁদিস না, আমারও কিন্তু এবার কাঁদতে আরম্ভ করব। পাশ থেকে রুমি বলে ওঠে, ওই কুত্তি, এইভাবে কেঁদে কি তোর এত দামি মেকআপ নষ্ট করবি নাকি? তখন কিন্তু তোর এই পেতনি মার্কা মুখ দেখে স্যার ভয়ে তোকে বিয়ে না করেই উঠে দৌড় দিবে। তাই প্লিজ এখন কান্নাকাটি বন্ধ করে কবুলটা বলে ফেল বোন।
সবার আগ্রহের দরুন এক পর্যায়ে অনু কাঁপা কাঁপা গলায় 3 বার কবুল বলে দেয়। অনুর কবুল বলা শেষ হতেই আরাফের পালা শুরু। আরাফ বেশি সময় না নিয়ে চটজলদি কবুল বলে ফেলে, যেন এতক্ষণ সে এটা বলার অপেক্ষা করছিল। আরাফের কবুল বলার মধ্যে দিয়ে অনু আর আরাফের বিয়েটা সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়। অনুকে স্টেজের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আরাফ রিহানের সাথে কথা বলছিল। হঠাৎই তার অনুর দিকে চোখ পড়তেই স্তব্ধ হয়ে যায় সে। আরাফ ধীরে ধীরে বসা থেকে উঠে দাঁড়ায়। আরাফের চোখের পলক যেন পড়ছে না। অনুকে আরাফের কল্পনা থেকেও বেশি সুন্দর লাগছে। অনুকে এক পলক আরাফের দিকে তাকিয়ে চোখ নামিয়ে ফেলে, কিন্তু এই এক পলকের দৃষ্টিতেই অনুর মনে বড় বড় একটা ঢেউ এলো। আরাফকে আজকে কোনো রাজপুত্রের চেয়ে কম লাগছে না। অনুর দিকে তাকিয়ে আরাফ যে মিষ্টি হাসিটা দিয়েছে না, অনু তো তাতেই ফিদা। অনুকে তিহা আর রুমি মিলে আরাফের পাশে দাঁড় করায়। অনুর পাশে এসে দাঁড়াতেই আরাফ অনুর কিছুটা কাছে গিয়ে ফিসফিস করে বলে, হায় মে মার যাবা। ইস, এই লাল পরীটাকে আর 1 বছর আগে কেন বিয়ে করলাম না? উফ, 1টা বছর অযথা কষ্ট করলাম। আরাফের দুষ্টু মাখা কথার প্রতি উত্তরে অনু কিছু বলেনি, শুধু লজ্জায় মুখ চুপ করে নিচের দিকে তাকিয়েছিল। একে একে সব মেহমানরা আরাফ আর অনুর পাশে দাঁড়িয়ে ছবি তুলল। অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি হয়েছে। ফটোগ্রাফার যখন আরাফকে আর অনুকে কাছাকাছি এসে বিভিন্ন পোজ দিতে বলেছিল, অনু বেচারিত তখন লজ্জায় একেবারে মিশে যাচ্ছিল। আর তার সাথে তো আছেই তার বান্ধবীদের জ্বালানো। অনু শুধু পারছে না সবগুলোকে মাথায় তুলে আছাড় দিতে। এইদিকে রিহানও তিহাকে প্রচুর জ্বালাচ্ছে। সে নাকি আজ তিহার সাজ দেখে পাগল হয়ে গিয়েছে, তাই তার পেছনেই ছাড়ছে না। তিহাও বেশ বিরক্ত হয়ে অনেকবার রিহানের দিকে চোখ পাকিয়ে তাকিয়েছে, কিন্তু তার কোনো হেলদোল নেই। রিহান তার মতো করে তিহাকে জ্বালিয়ে যাচ্ছে, যেন তার জন্মই হয়েছে তিহাকে জ্বালানোর জন্য। বিশাল আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো বিয়ের সমস্ত নিয়ম। এবার শুধু বিদায়ের পালা। পারভেজ সাহেব মলিন মুখে কাঁপা কাঁপা হাতে অনুর হাতটা আরাফের হাতে তুলে দিয়ে বলে, আরাফ, তুই আমার ছেলে। সেই ছোট্টবেলা থেকে তোকে আমি আমার ছেলের মতোই ভালোবেসে এসেছি। আর এখন এই বিয়ের মধ্যে দিয়ে আমাদের সম্পর্কটা আরও পাকাপোক্ত হয়েছে। বাবারে, আমার মেয়েটা খুব সহজ সরল। ওকে তুই সবসময় আগলে রাখিস। ও একটু বেশি অভিমানী। ওর সাথে নিজেকে একটু মানিয়ে নিস বাবা। আমি অনুকে যতটা বিশ্বাস করি, তোকেও ঠিক ততটাই বিশ্বাস করি। আর এই বিশ্বাসের জোরে আমি আমার কলিজাকে সারা জীবনের জন্য তোর হাতে তুলে দিলাম বাবা। আমি জানি তুই আমার এই বিশ্বাসটা কখনো ভাঙবি না। কথাটা বলেই উনি অনু আর আরাফকে দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে। অনু আর নিজেকে সামলাতে না পেরে কান্নায় ভেঙে পড়ে। পারভেজ সাহেব অনুকে নিজের থেকে ছাড়িয়ে ওর চোখের পানি মুছে দিয়ে বলে, কাঁদছিস কেন মা? তোর তো খুশি হওয়ার কথা। তুই আরাফের মতো একজনকে তোর জীবনসাথী হিসাবে পেয়েছিস। দেখিস মা, আরাফের কাছে তুই অনেক ভালো থাকবি। আর পারভেজ সাহেব আর বাকি কথা শেষ করতে পারেনি। তার আগেই অনু তাকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে উঠে বলে, বাবা, আমি তোমায় ছাড়া কি করে থাকবো? তুমি যখন 1টা বছর আমার কাছে ছিলে না, তখন আমি জানি আমি কিভাবে ছিলাম। এখন এখন তো সারা জীবনের জন্য তোমার থেকে দূরে সরে যাচ্ছি আমি বাবা। এখন কিভাবে থাকবো আমি, বলো? আমার কষ্ট হচ্ছে বাবা, ভীষণ। অনুর কান্নার বেগ আরও বেড়ে যায়। মেয়ের এমন কান্না দেখে পারভেজ সাহেবও নিজেকে আর আটকাতে পারেননি। তিনিও অনুকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। এই মেয়েটাই তো তার সব। কি করে থাকবে তাকে ছেড়ে? বাবা মেয়ের কান্নার শব্দে পুরো পরিবেশটা থমথমে হয়ে গিয়েছে। রুমি আর তিহাও এক কোণে দাঁড়িয়ে নীরবে চোখে জল ফেলছে। বেশ কিছুক্ষণ পর অনু তার বাবার কাঁধ থেকে মাথা তুলে এদিক ওদিক তাকিয়ে বলে, মা কোথায় বাবা? এই তো মা, আমি এখানে। পেছন থেকে দাঁড়িয়ে এতক্ষণ বাবা মেয়ের কান্নাকাটি দেখে রাহেলা বেগমের চোখেও পানি ফেলছিলেন। অনু মাকে দেখা মাত্রই তাকে জাপটে জড়িয়ে ধরে। রাহেলা বেগমও মেয়েকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরেন। দুজনের চোখের জলে যেন সব কিছু আজ ভেসে যাচ্ছে। অনুর এই মুহূর্তে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। সে কি করে তার মা বাবাকে ছেড়ে থাকবে তা জানা নেই তার। অনুর কান্না যেন থামছেই না। রাহেলা বেগম চেষ্টা করেও নিজের থেকে অনুকে ছাড়াতে পারছে না। এইদিকে লেট হয়ে যাচ্ছে। পারভেজ সাহেব অনুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, মারে, আর এইভাবে কাঁদিস না। এইবার যে তোদের বেরিয়ে পড়তে হবে। চল মা।
অনু মাকে ছেড়ে বাবাকে আবার জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে বলে, আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না বাবা, আমি তোমাদের সাথেই থাকবো। মেয়ের এমন বাচ্চামো কথা শুনে পারভেজ সাহেব হেসে বলেন, তাই নাকি মামুনি, তুমি আমাদের সাথে থাকবে? কিন্তু এখন তো তোমার বিয়ে হয়ে গেছে, তাই এখন যদি তোমার বরের অনুমতি ছাড়া তোমাকে আমরা আমাদের কাছে রেখে দেই, তাহলে তো তোমার বর আমাদের পুলিশে দিবে, তাই না? অনু বাবার কাঁধ থেকে মাথা উঠিয়ে কাঁদো কাঁদো গলায় বলে। বাবা, পারভেজ সাহেব মৃদু হাসলেন, তারপর আবেগ মাখা কণ্ঠে বললেন, মারে, সব মেয়েদেরই বিয়ের পর বাবা মাকে ছেড়ে শ্বশুরবাড়িতে যেতে হয়। যেমন তোমার মাকেও তো তোমার নানু নানাকে ছেড়ে আমার সাথে আমার বাড়িতে যেতে হয়েছিল। এটাই প্রকৃতির নিয়ম মা। আমরা বাবারা বড্ড অসহায় এই ক্ষেত্রে। কোনো বাবাই যে তার রাজকন্যাকে সারা জীবন তার কাছে রাখতে পারে না। একবার না একবার তাদের বাবার রাজ্য থেকে স্বামীর রাজ্যে পাঠাতেই হয়। এটাই বাস্তব। কষ্ট হলেও এটাকে তোমার মেনে নিতে হবে মা। বাবার কথার প্রতি উত্তরে অনু কিছু বলল না, শুধু চোখের জল ফেলল। আরাফ আর অনু একে একে সকল গুরুজনদের সালাম করে। সালাম শেষ হই তিহা, রুমি সহ অনুর সব কাজিনরা অনুকে জড়িয়ে ধরে। আবারও ছোটোখাটো একটা কান্নার রোল পড়ে যায়। সিক্ত নয়নে সকলে মিলে অনুকে আরাফের গাড়িতে উঠিয়ে দিল। আরাফ সকলের সাথে প্রাসঙ্গিক কথাবার্তা বলে অনুর পাশে গাড়িতে উঠে বসতেই তাদের গাড়ি চলতে আরম্ভ করে। আনোয়ার সাহেব সহ আরাফের বাকি আত্মীয় স্বজনরা অন্য গাড়িতে উঠেছে। জানালার পাশে মাথা ঠেকিয়ে এখনও কেঁদে যাচ্ছে অনু। আরাফ কোমল দৃষ্টিতে অনুর দিকে তাকালো। অনুর চোখের পানি দেখে আরাফেরও ভীষণ কষ্ট লাগছে। আলতো করে অনুর হাতটা তুলে তার হাতে পিঠে একটা চুমু দেয় আরাফ। অনু চমকে আরাফের দিকে তাকায়। আরাফ তখন অনুর চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, আর কেঁদো না প্লিজ অনু, বেশি কাঁদলে মাথা ব্যথা করবে। তুমি যখন বলবে আমি তখনই তোমার বাবা মার কাছে নিয়ে আসবো। প্লিজ এবার কান্না থামাও, তোমার চোখের পানি আমার সহ্য হচ্ছে না। কথাটা বলে আরাফ আলতো করে অনুর কপালে চুমু দেয়। অনু নিঃসংকোচে নিজের মাথাটা আরাফের বুকের ওপর রাখে। আরাফও এক হাতে অনুকে জড়িয়ে ধরে। দুজনের মনেই এক অজানা শান্তির হাওয়া বয়ে যায়। গাড়িটা এগিয়ে চলছে নতুন কোনো উদ্দেশ্যে, হয়তো নতুন এক পৃথিবীর সন্ধানে, যেখানে শুধু অনুরাধের বিচরণ থাকবে, তাদের ভালোবাসায় পরিপূর্ণ থাকবে সেই পৃথিবীটা। গাড়িটা আনোয়ার মঞ্জিলের কাছে এসে থেমে গেল। আরাফ ভুরু কুঁচকে ড্রাইভারকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, এখানে এসে থামালে কেন? আমি তো তোমাকে বলেছি আমরা ডিরেক্ট আমার ফ্ল্যাটে যাব, তাহলে তুমি এখানে কেন নিয়ে এসেছ? আরাফের গাড়ির ড্রাইভার মাথাটা কাত করে আরাফের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলে, না মানে বড় স্যার বলল আপনাদের এখানে নিয়ে আসতে। আরাফের কুঞ্চিত ভুরু জোড়া আরও কিছুটা কুঞ্চিত হয়। সে রাগী কণ্ঠে বলে, না, গাড়ি ব্যাক করো, আমি এখানে অনুকে নিয়ে নামবো না। আরাফের কথা শুনে অনু সোজা হয়ে বসে। তার কথার দরুন অনু এইটুকু বুঝতে পারে আরাফের মনে এখনও তার বাবার ওপর কিছু অভিমান রয়ে গেছে। কারো ওপর রেগে থাকলে তাকে ক্ষমা করে দিয়ে সেই রাগ নিবারণ করা যায়, কিন্তু এই ছোট ছোট অভিমানগুলোই মানুষকে খুব জ্বালায়। যেমন এখনও আরাফকে তার বাবার প্রতি অভিমানগুলো তাকে জ্বালিয়ে যাচ্ছে। অনু আলতো করে আরাফের কাঁধে হাত রাখে। আরাফ তার শান্ত দৃষ্টি অনুর ওপর নিক্ষেপ করে। অনু হালকা হেসে বলে, আমি এখানেই নামবো, আমার শ্বশুর বাড়িতে। অনুর কথা শুনে আরাফ অবাক হয়, তবে কিছু একটা ভেবে সে অনুকে বলে, ঠিক আছে চলো। আরাফের সম্মতি পেয়ে অনুর চোখে মুখে খুশির ঝিলিকি দিয়ে ওঠে। আরাফ গাড়ি থেকে নেমে অনুর দিকে হাত বাড়িয়ে দেয়। অনু কমল দৃষ্টিতে একবার আরাফের দিকে তাকিয়ে আরাফের হাত ধরে সেও গাড়ির থেকে নেমে পড়ে। আরাফ না চাইতেও অনুর কথা শুনছে। এমনিতেই অনুর মন খারাপ তার ওপর। এখন যদি আরাফ ওকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যায় তাহলে হয়তো তার আরও মন খারাপ হতে পারে। অনু হয়তোবা এই বাড়িটাকেই তার শ্বশুর বাড়ি হিসেবে মেনে নিয়েছে, আর অনু যেখানে ভালো থাকতে পারবে আরাফও সেখানে হাসি মুখে থাকতে পারবে। অনু আর আরাফ গাড়ি থেকে নামতেই একে একে বাকি দুটো গাড়িও এসে তাদের বাড়ির সামনে থামে। একটা হুইল চেয়ারে করে আনোয়ার সাহেবকে নামানো হচ্ছে। যদিও তিনি এখন কিছুটা হাঁটাচলা করতে পারেন, তাও ডাক্তার বলে দিয়েছে বেশি যেন আবার না হাঁটেন। আগুনের কারণে সব থেকে বেশি পড়েছে ওনার পা, তাই ডাক্তার ওনাকে পায়ের ব্যাপারে খুব সেন্সিটিভ থাকতে বলেছেন। অনু আর আরাফকে বড় গেটটার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে প্রশান্তের হাসি দেন আনোয়ার সাহেব। তিনি তার ছোট ভাইয়ের বউকে হাঁক দিয়ে বলেন,
আমিনা, যাও তাড়াতাড়ি আমার অনু আর আরাফকে বরণ করার ব্যবস্থা করো। আমেনা সম্মতি জানিয়ে বাসার ভেতরে গেলেন। তারপর একে একে সবাই আনোয়ার মঞ্জিলের বিশাল বাড়িটার মেইন ফটকের সামনে এসে দাঁড়ায়। বিশাল বড় বাড়িটা মেইন গেট থেকে এই পর্যন্ত সিমেন্টের সরু পাকা রাস্তা, আর তার পাশে সবুজ ঘাসের ছড়াছড়ি। বাড়িটার এক পাশে বিশাল একটা বাগান আছে, যেটা গেটের ভেতরে ঢুকতেই চোখে পড়ে অনুর। দূর থেকে দেখেই সে বুঝতে পারছিল সেখানে হরেক রকমের ফুল আর শাকসবজির আবাদ। বাড়ির মেইন ফটকের সামনে দাঁড়িয়ে বাড়ির ভেতরটা দেখে খুব অবাক হয় অনু। এতদিন তো এই বাড়িতে কেউ ছিল না, তাও বাড়ির সব কিছু এতটা চকচকে দেখাচ্ছে কি করে? অনু ভাবে হয়তো ওরা আসার আগেই তার শ্বশুর মশাই কাজের লোকেদের দিয়ে এইসব কিছু পরিষ্কার করিয়ে রেখেছেন। অনু আর আরাফকে নিয়ম মোতাবেক বরণ করে বাড়ির ভেতরে প্রবেশ করানো হলো। অনু চোখ বুলিয়ে একবার চারপাশটা চোখে দেখে নিচ্ছে, বেশ গোছানো সব কিছু। অনু আর আরাফকে সোফায় বসানো হলে একে একে আরাফের কাজিনরা তাদের ঘিরে সোফায় বসে পড়ে। আড্ডা মজায় মুখরিত হয়ে উঠেছে আজ আনোয়ার মঞ্জিল। গত ২০ বছরে এতটা আনন্দকর পরিবেশ কখনো তৈরি হয়নি এখানে। অনুও এই আনন্দকর মুহূর্তগুলোর সাথে নিজেকে খুব সুন্দর মানিয়ে নিচ্ছে। হাতে কিছু একটা বক্স নিয়ে আনোয়ার সাহেব তার হুইল চেয়ারটা টেনে আরাফ আর অনুর কাছে এলেন। অনুর দিকে সেই বক্সটা এগিয়ে দিয়ে মৃদু কণ্ঠে বললেন, নাও মা, এগুলো তোমার তোমার শাশুড়ি মায়ের হাতের বালা তার ছেলের বউয়ের জন্য রেখে গিয়েছে। তুমি এগুলো গ্রহণ করলে আমি খুশি হব মা। অনু একবার আরাফের দিকে তাকালো। আরাফ কিছু না বলে শুধু হালকা একটু হাসে। অনু বুঝতে পারে আরাফ সম্মতি জানিয়েছে। অনুও হাসিমুখে সেটা গ্রহণ করে নেয়। তারপর বসা থেকে উঠে সে তার শ্বশুর মশাইকে সালাম করে। পারভেজ সাহেবও খুশি মনে তার বৌমার মাথায় হাত বুলিয়ে দোয়া করেন। রাতের খাবার শেষে অনুকে নিয়ে তার বাসর ঘরে রেখে আসা হলো। অনু তার বাসর ঘর দেখে আরেক দফা অবাক হয়। খুব সুন্দর করে রুমটা সাজানো। এইসব কিছুই আনোয়ার সাহেব আগে থেকেই লোক দিয়ে করিয়েছেন, তা বেশ বুঝতে পারছে অনু। খাটের ওপর গুটিসুটি মেরে বসে আরাফের রুমটা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছে সে। বেশ বড় আরাফের রুমটা। রুমের প্রায় জিনিসই সাদা রঙের। আরাফের কি তবে সাদা রঙটা প্রিয়? ভাবতে থাকে অনু। আরাফের বেডের ওপর দেয়ালে জুড়ে আরাফের বিশাল একটা ছবি লাগানো। অনু খুব মনোযোগ দিয়ে ছবিটা দেখছে। ছবিতে ব্ল্যাক কালারের একটা শার্ট পরা আরাফ, চোখে ব্ল্যাক কালারের সানগ্লাস। তার সাথে তো রয়েছে তার এক গাল মিষ্টি হাসি। এই হাসিতেই অনু পুরো পাগল। ইস, ছেলেটা এত কিউট কেন? মাঝে মাঝে আরাফকে ভীষণ হিংসা হয় অনুর। তার ধারণা আরাফের সৌন্দর্যের কাছে তার নিজের সৌন্দর্যটা কিছুই না। অনুর ভাবনার মাঝেই দরজা ঠেলে আরাফ রুমের ভেতর আসে। আরাফকে দেখে অনু উঠে আরাফকে সালাম করতে চায়। আরাফ অনুর বাহু ধরে বলে, মুখে সালাম দাও। অনু মুচকি হেসে বলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাও এবার ফ্রেশ হয়ে উঁচু করে এসো, আমরা নামাজ পড়ব। আরাফের কথা মতো অনু তার ট্রলি খুলে একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। আর আরাফ ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে তার রুমটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। তার রুমের সাজগোজ দেখে আরাফও বুঝতে পারে সব কিছু তার বাবা আনোয়ার মোহাম্মদ করেছে। সব কিছু দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে আরাফ তার বিছানার এক কোণে বসে পড়ে। বেশ কিছুক্ষণ বাদে ওয়াশরুম থেকে অনু বেরিয়ে আসে। ভারী লেহেঙ্গা আর গহনার ভারে এতক্ষণ বেচারি নুয়ে পড়েছিল। এখন ফ্রেশ হয়ে এসে অনুর শরীরটা অনেক হালকা লাগছে। যদিও ভালোভাবে শাড়ি পরতে পারে না, তবুও কোনোরকম চলে আর কি। হাতের গহনাগুলো আলমারির ভেতর রেখে অনু তার হাতের ভারী লেহেঙ্গাটা ডিভাইডের ওপর ছড়িয়ে রাখে। অনু লেহেঙ্গা রেখে আরাফের দিকে তাকাতেই দেখে আরাফ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অনু চোখ নামিয়ে হালকা কাশি দিয়ে বলে, স্যার আপনি এবার ফ্রেশ হয়ে নিন। অনুর কথা শুনে ভ্রু কুঁচকে আসে আরাফের। আরাফ বিরক্তি নিয়ে বলে, কে স্যার? অনু আমতা আমতা করে বলে, কেন আপনি? বিয়ের পরও আমি তোমার স্যার? শোনো, স্যার শুধু ভার্সিটিতে, বাসায় তোমার হাজবেন্ড। সো বাসায় যদি তুমি আমাকে আর একবার স্যার ডেকেছ, তো আমি তোমার মুখে কস্টেপ লাগিয়ে বসিয়ে রাখবো। এখন থেকে শুধু আমাকে আরব বলে ডাকবে, অনলি আরফ, বুঝেছ? অনু মাথা নিচু করে মৃদু কণ্ঠে বলে, আচ্ছা। তো এবার বলো ফ্রেশ হয়ে আসার কথা। অনু আমতা আমতা করে বলে, আপনি ফ্রেশ হয়ে আসুন স্যার, না মানে আরাফ।
আরাফ হেসে বলে। দ্যাটস লাইক এ গুড গার্ল। প্রতিউত্তরে অনু শুধু মুচকি হাসল। আরাফ ওয়াশরুম চলে যায় ফ্রেশ হতে। আরাফ ফ্রেশ হয়ে আসার পর অনু আর আরাফ মিলে 2 রাকাত নফল নামাজ পড়ে। নামাজ শেষ করে অনু তার জায়নামাজটা ভাঁজ করে রাখে। তখনই ব্যালকনি থেকে আরাফ অনুকে ডাকে। অনুও ব্যালকনিতে আরাফের পাশে গিয়ে দাঁড়ায়। অনুর উপস্থিতি টের পেয়ে আরাফ উৎফুল্ল মনে বলে ওঠে, অনু, আজ আমি তোমাকে কিছু কথা বলতে চাই। অনু কৌতূহলী দৃষ্টিতে আরাফের দিকে তাকিয়ে বলে। জি বলুন। আরাফ কমল দৃষ্টিতে অনুর দিকে তাকায়। আরাফের চোখ মুখে আজ অন্যরকম স্নিগ্ধতা দেখতে পাচ্ছে অনু। আরাফের ওই হালকা বাদামি চোখগুলোতে যেন আজ অনুর জন্য উপসে পড়া ভালোবাসা প্রকাশ পাচ্ছে। আরাফ তার ডান হাতটা আলতো করে অনুর গালে ছুঁয়ে বলে, জানো অনু, আমি তোমাকে আরো 5 বছর আগে থেকে ভালোবেসে এসেছে। আরাফের কথা শুনে অনু বড় বড় চোখ করে বলে, মানে? আরাফ আলতো করে হেসে তার গভীর দৃষ্টি আকাশের দিকে নিক্ষেপ করে বলে, তখন বেবি তুমি 9 কি 10-এ পড়ো, আর আমি ভার্সিটি 4র্থ বর্ষের ছাত্র ছিলাম। সেই সময়টা আমি হোস্টেলে থেকে পড়াশোনা করতাম। তো রোজকার মতো ভার্সিটি শেষ করে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বিকেলের দিকে বাইক নিয়ে হোস্টেলের দিকে যাচ্ছিলাম। যাওয়ার পথে হঠাৎ রাস্তার একপাশে ছোট্ট উদ্যানটার দিকে চোখ পড়ে, আর ভাগ্যক্রমে আমার নজর সেখানে আটকে যায়। চলন্ত বাইকে একটা হার্ড ব্রেক কষে আমি সেখানেই আমার বাইকটা দাঁড় করাই। আমার চোখের সামনে তখন কোনো এক মায়াবিনী ছিল। লাল টপস পরানে একটা কিশোরী তার খোলা চুলগুলো নিয়ে পুরো উদ্যান ছুটে বেড়াচ্ছিল। তার পেছনে কিছু বাচ্চাও ছুটছিল। সেদিনই সেই পড়ন্ত বিকেলের রক্তিম সূর্যের আলোটা যখন সেই মায়াবিনীর ফর্সা মুখটাতে পড়েছিল, তখন সেই ফর্সা মুখটা রক্তিম আলোতে জল জল করছিল। আর দূর থেকে তাকে দেখে আমার সমস্ত অনুভূতি কেমন যেন নিঃশেষ হয়ে যাচ্ছিল। যেন আমি আমার মধ্যে নেই, হারিয়ে গেছি কোনো এক অজানা রাজ্যে। যে ছেলেকে তার ভার্সিটির এত মেয়ে প্রপোজ করার পরও কারো প্রপোজ অ্যাকসেপ্ট করেনি, সে কিনা এমন একটা বাচ্চা মেয়েকে দেখে থমকে গিয়েছে। ভাবা যায় বলো ব্যাপারটা? কিন্তু কি আর করার বলো, ওই বাচ্চা মেয়েটার তো অনেক ক্ষমতা ছিল। সে তার মায়া দিয়ে আমাকে সম্পূর্ণ জড়িয়ে ফেলেছিল। তার খিলখিল করে হেসে ওঠা, ছোট বাচ্চাদের সাথে আনন্দে মেতে ওঠা, হাসি খুশিতে সবসময় নিজেকে মাতিয়ে রাখা, এই সব কিছুই যে আমার মনের প্রতি তার এক অন্যরকমের অনুভূতি জন্ম দিচ্ছিল। প্রতিদিন ভার্সিটি শেষে হোস্টেলে ফেরার পথে উদ্যানের সামনে দাঁড়িয়ে থাকাটা আমার অভ্যাস হয়ে পড়েছিল। সেই মেয়েটা প্রতিদিন বিকেলে এসে ওই বাচ্চাগুলোর সাথে খেলতো, আর আমিও প্রতিদিন এভাবে দাঁড়িয়ে থেকে তাকে দেখে যেতাম। যেন ওকে দেখার সময় আমি এতটাই জোর মাঝি বিভোর হয়ে যেতাম যে আমি ওর নাম পরিচয় জানতে চাওয়াটাও নিদারুণ ভুলে গিয়েছিলাম। কিন্তু একদিন যখন ভার্সিটি থেকে ফেরার পথে সেই জায়গাটায় গিয়ে দাঁড়ালাম, তখন দেখলাম ওই মেয়েটা সেখানে নেই, আর সেখানে ওই বাচ্চাগুলোও ছিল না। সন্ধ্যা অবধি অপেক্ষা করেছিলাম তার জন্য, কিন্তু সে আসেনি। এক বুক হতাশা নিয়ে হোস্টেলে ফিরে গিয়েছিলাম। ওকে রোজ দেখাটা আমার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। তাই সেদিন ওকে না দেখতে পেয়ে সারাটা রাত আমি অস্থিরতা কাটিয়েছি। বারবার মনে হচ্ছিল, কি হলো মেয়েটার, কেন আজ সে আসেনি? তারপর দিনেও আগের মতো তার জন্য অপেক্ষা করতে লাগলাম, কিন্তু আজও সে আসেনি। তবে সেই বাচ্চাগুলো এসেছিল। বাচ্চাগুলো ঘাসের উপর মন খারাপ করে বসেছিল। আমি ধীর পায়ে এগিয়ে গিয়ে তাদের সামনে বসি। গভীরভাবে তাদের দেখছিলাম। দেখেই মনে হচ্ছিল দরিদ্র ঘরের সন্তান তারা। তবে এতদিন তাদের মুখে যে হাস্যোজ্জ্বল ভাবটা ছিল, আজ আর সেটা নেই। মলিন মুখে সবাই মাথা নিচু করে বসে আছে। আমি ধীর কণ্ঠে তাদের মন খারাপের কারণ জানতে চাই। তখন তাদের মধ্য থেকে একজন বিষণ্ণ সুরে বলে ওঠে, আমাদের আপুমনি চলে গেছে, তাই আমাদের সবার মন খারাপ। আমি অবাক হয়ে জিজ্ঞেস করি, কোন আপুমনি? তখন সেই ছেলেটা আবারও কাঁদো কাঁদো গলায় বলে, প্রতিদিন বিকালে একটা আপুমনি এসে আমাদের সাথে খেলতো, আমাদের অনেক আদর করত, অনেক চকলেট কিনে দিত। আমরা ময়লা কাপড় চোপড় পরি বলে সবাই আমাদের ঘেন্না করে, দূর করে দিলেও ওই আপুমনিটা আমাদের অনেক ভালোবাসে, আর আমরাও আপুমনিকে অনেক ভালোবাসি। কিন্তু ওই আপুমনিকে কাল আমাদের ছেড়ে এই জায়গা ছেড়ে অন্য কোথাও চলে গেছে, তাই ওই আপুমনির কাছে আমাদের কথা অনেক মনে পড়ছে। এটুকু বলে ছেলেটা একটা হেঁচকি তোলে। বুঝতে পেরেছি তাদের কান্না পাচ্ছে, তাই আমি ওদের জন্য কিছু চকলেট কিনে এনে ওদের জিজ্ঞেস করলাম, তোমরা কি জানো তোমাদের আপুমনি এখন কোথায় গিয়েছে? ওরা কেউই জানে না। তাই হতাশ হয়ে তার নাম পরিচয় জানতে চেয়েছিলাম, কিন্তু তাও ওরা কেউ জানে না। জানো, সেই মুহূর্তে নিজেকে বড্ড অসহায় লাগছিল। এতদিন ধরে মেয়েটাকে দেখে যাচ্ছি, অথচ তার নাম পরিচয় কিছুই জানতে পারিনি। ভীষণ রাগ হচ্ছিল তখন নিজের ওপর। সেদিনের পর আমি কিছু বন্ধুদের নিয়ে খুঁজেছিলাম সেই মেয়েটাকে, কিন্তু আফসোস পাইনি।
আমার হতাশার কষ্ট আমাকে বলে দিয়েছিল আমি ওই মেয়েটাকে ভালোবেসে ফেলেছি। আর এর মধ্যে আমার 4র্থ বর্ষ শেষ করে দেশের বাইরে চলে যাই। সেখান থেকে পড়াশোনা কমপ্লিট করে দেশে ফেরার পর বাবা আমাকে তার ভার্সিটিতে জয়েন করতে বলে। আমিও তখন ছোট একটা বিজনেস শুরু করি, সাথেই ভার্সিটিতে জয়েন করি। আর ফাইনালি সেই দিনটা আসে। আমার ভার্সিটির প্রথম দিন ক্লাসে ঢোকার কিছুক্ষণ বাদেই কেউ একজন পিছন থেকে বলে, আসবো স্যার। সেদিন পিছনে ঘুরে তাকিয়ে দেখে আবারও আমি থমকে যাই, যেমনটা গিয়েছিলাম সেই 5 বছর আগে। আমার সামনে আমার সেই মায়াবিনী কিশোরীটি দাঁড়িয়ে আছে। তবে আজ আর সে কিশোরী নয়, তার চোখে মুখে উপচে পড়ছে তারুণ্যের গাম্ভীর্য। আমার ধারণাই ছিল না যে আল্লাহ কোনোদিন এভাবে তার সাথে আবার আমার দেখা করিয়ে দেবে। বিশ্বাস করো, সেদিন খুব ইচ্ছে করছিল তাকে ঝাপটে ধরে বুকের মাঝে জড়িয়ে ধরি, কিন্তু এত সব ছাত্রছাত্রীর মাঝে নিজের এই অধম ইচ্ছাটাকে বুকের মাঝে নিস্তব্ধ রাখি। যেন সেই মেয়েটা কে ছিল? কিছুটা থেমে আরাফ আবারও বলে ওঠে, সেই মেয়েটা তুমি ছিলে অনু, যাকে আমি প্রথম দেখে ভালোবেসে ফেলেছিলাম, যাকে 5 বছর ধরে আমি ভালোবেসে আসছি। সেই মেয়েটা তুমি। অনু গোল গোল চোখে আরাফের দিকে তাকিয়ে আছে। এত কিছু হয়ে গিয়েছে আর অনু কিছুই বুঝতে পারেনি। আরাফ তাকে 5 বছর আগ থেকে ভালোবাসে আসছে, এটা যে অনুর বিশ্বাস করছে না। অনু এবার কিছু একটা ভেবে অভিমানী সুরে বলে, আপনি যদি আমায় এতই ভালোবাসেন তাহলে সবসময় আপনি আমার সাথে এমন রুড বিহেভ কেন করতেন? আর আমি যখন আপনাকে প্রপোজ করি তখন কেন আপনি আমায় কান ধরে দাঁড় করিয়ে রেখেছিলেন? অনুর প্রশ্নে আরাফ একলা হেসে জবাব দেয়, তোমার সাথে রুড বিহেভ করতাম তার কারণ তোমার উপরে আমি বিরক্ত ছিলাম। তোমার রিয়ানের সাথে কথা বলাটা আমি পছন্দ করতাম না, তাই তোমার আর রিয়ানের উপর রাগ হতো। আর বাকি রইল তোমার কান ধরার কথা। তুমি যে আমাকে ডিয়ারের জন্য প্রপোজ করেছ, সেটা আমি তোমার কথার ধরনেই বুঝেছি। যেখানে আমি তোমার জন্য পাগল, সেখানে তুমি আমাকে মজা করে প্রপোজ করেছ, তাই রাগ হলো। তাই একটু পানিশমেন্ট দিলাম আর কি, বেশি কিছু তো আর করিনি, শুধু তো একটু কান ধরে দাঁড়াতে বলেছিলাম। অনু মুখ ফুলিয়ে বলে, এতগুলো মানুষের সামনে কান ধরানো মানে ধরে দাঁড়ানোর ব্যাপারটা বুঝি বেশি কিছু না? অনুর প্রশ্নের প্রতি উত্তরে আরাফ কিছু না বলে অনুর হাত ধরে একটানে তার খুব কাছে নিয়ে আসে। হুট করে আরাফ এইভাবে টান দেওয়ায় অনু ঘাবড়ে আরাফের টি শার্টের কলারটা শক্ত করে চেপে ধরে। আরাফও শক্ত করে অনুর কোমর জড়িয়ে ধরে। অনুর কানের কাছে মুখ নিয়ে আরাফ মিহি কণ্ঠে বলে ওঠে, ভালোবাসি অনু, তোমার অনুমতি থাকলে আমাদের ভালোবাসা কি আজ পূর্ণতা পেতে পারে? আরাফের মিহি কণ্ঠে কিছুটা কেঁপে ওঠে অনু। নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে তার। এক ভয়ঙ্কর অনুভূতি ধীরে ধীরে তাকে পুরোপুরি গ্রাস করে নিচ্ছে। অনুকে চুপ থাকতে দেখে আরাফ আবারও বলে ওঠে, তবে কি মৌনতাই সম্মতির লক্ষণ? অনু লজ্জা পেয়ে আরাফের বুকের সাথে একদম মিশে যায়। আরাফ আলতো করে অনুর থুতনি ধরে মুখটা ওপরে তোলে। অনু চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। তা দেখে মুচকি হেসে অনুর ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয় আরাফ। আরাফের ভালোবাসার আবেশে অনু তার টি শার্টটা পেছন থেকে শক্ত করে আঁকড়ে ধরে। দুজনেই তাদের ভালোবাসায় তলিয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে অনুরাফের নিজস্ব পৃথিবীতে।